আমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারে বলে দিছি যে কমেন্ট দেখে আমাকে একটা জিস্ট বইলো যে কন্টেন্ট ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমি কোনো কমেন্টই দেখবো না। এটার কারণ অন্য একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা করি। ভালো কমেন্টে সাপোজ আপনাকে যারা পছন্দ করে তারা কিন্তু চায় আপনি অনেক টাইপ অফ কন্টেন্টস বানান, এবং ওদের প্রেসারে কোনো সময় আপনার কন্টেন্ট বানানো উচিত না। কেউ যদি তোর ভালো কাজকে অ্যাকনলেজ না করে তাহলে তুই ওর হেট কমেন্টকেও অ্যাকনলেজ করবি না। তুই যদি হেটকে অ্যাকনলেজ করিস তাইলেই হেট এক্সিস্ট করে, নাইলে করে না ওইটা। ওয়েলকাম জ্ঞানী কথাবার্তা শোতে। কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, অনেকদিন এই পরে। ভিডিও যখন আপলোড হবে ততদিনে মানুষ স্ট্যান্ড আপ কমেডি দেখে ফেলছে, তোমারটাও আমারটাও। আচ্ছা, কারণ অ্যাটলিস্ট তুমি যেহেতু অনেক ভালো গেস্ট, তোমাকে এই জন্য একটু পরে আপলোড দেওয়া হবে। না রে, আসলে মনে হয় যে যেন আমি আরেকটু ফলোয়ার টলোয়ার পাই, তারপর হচ্ছে যেন কয়েক মাস সময় লাগবে, হ্যাঁ, চান্স অনেক বেশি আপনার লেভেলে উঠতে আর কি। সো ততদিনে মানুষ, আমরা গতকালকে যা হয়েছে এগুলো নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, সো এই কারণে এটা বললাম এই জন্যই। প্রথম কোশ্চেন হলো কেমন লাগছে গতকালকে? স্ট্যান্ড আপ আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনাল এক্সপিরিয়েন্স। এটার কারণ হচ্ছে আমি 2018-এর দিকে আমি স্ট্যান্ড আপ দেখা শুরু করি, ইন্ডিয়ার স্ট্যান্ড আপ আর কি। অ্যান্ড আমি হচ্ছে বলতে গেলে রিলিজিয়াসলি ফলো করি স্ট্যান্ড আপ। মানে ইন্ডিয়ার অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানের ইভেন মানে বায়োগ্রাফি থেকে শুরু করে যত কিছু ফলো করা যায়। আবিশ ম্যাথিউর জার্নি অফ আ জোক, যেখানে পুরা একদম জোকভাবে লিখে, হ্যাঁ, সো সব কিছু নিয়ে দেখছি। অ্যান্ড আমার জীবনে দুইটা ক্ষেত্রে এরকম সেম হয়েছে। ডিবেট যখন আমি ফাইনালি ক্লাস 8-এ শুরু করছি, আমি ক্লাস 5 থেকে হচ্ছে ডিবেটের ফ্যান বয়িং স্টার্ট করছিলাম যে এটা আমি করতে চাই জীবনের এক পর্যায়ে, বাট সাহস করতে পারতেছি না। অ্যান্ড স্ট্যান্ড আপেও সেম কাহিনী হয়েছে যে আমি 3 বছর ধরে ফলো করতেছি অ্যান্ড ফাইনালি আমি করছি। অ্যান্ড তারপর হচ্ছে অনেক অনেক মজা হয়েছে। তোমাকে দেখলে কেউ বলবে না, স্পেশালি তোমার কন্টেন্ট দেখলে কেউ বলবে না যে এই ছেলে, আমিও আগে ভাবতাম না, গতকালকে কথা বলতে যা আমি টের পাইছি যে এই ছেলে ডকুমেন্টারি দেখে বা পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করে, ইউনিভার্স নিয়ে চিন্তা ভাবনা করে, কি কি ডকুমেন্টারি নাম বলছে, কি কি যে পার্সেন্টেজ স্ট্যাটিস্টিক নিয়ে কথা হচ্ছিল, কেউ বলবে না যে এইসব নিয়ে চিন্তা ভাবনা করে। দেখলে মনে হয় না কেন? কি বোকাশোকা লাগে নাকি? না, যায় না কেন জানি ব্যাপারটা। আমাকে দেখলে, আমি কিন্তু অত জ্ঞানী গুণী না, কিন্তু আমাকে দেখলে সবাই অনেক জ্ঞানী ভাবে। আচ্ছা, ভাইবটা এরকম হয়ে গেছে। সেম এনায়েতকে দেখলে দেখবা, সাদমকে দেখলে হয়তো তো ভাবে না। আমি এখন স্ট্যান্ড আপের মোড থেকে বেরোতে পারতেছি না, বলতেছিলাম। বাট অনেককে দেখলে ওরকম ভাবে না। আমি যেরকম তোমাকে দেখলে ভাবতাম, জানি না স্পোর্টসকে কি একটু মানে বোকা মানুষের জিনিস হিসেবে অ্যাসোসিয়েট করে মানুষ। না, আমার কাছে মনে হয় যে জিনিসটা উল্টা। আমি আমার যেটা বলতে গেলে, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় না যে ওই যে মানুষজন বলে না দিস ইজ মাইসেলফ বলে তো কিছু নাই। ধরেন আপনার সামনে থাকলে আমি একটু জ্ঞানী সাউন্ড করার চেষ্টা করবো, বিকজ খালিদ ফারহান, ঠিক আছে। প্রবাবলি এই জায়গায় মাসরুর ইনাম থাকলে আমি আত্রা ফাত্রা কথাবার্তা বলতাম, ঠিক আছে, কারণ ওর সাথে আবার আমার একটা ওই যে বন্ধুর মতো একটা সম্পর্ক, রাইট? সো এক একজনকে তো আমরা আমাদের পার্সোনালিটির এক একটা শেডস দেখাই, এটা খুবই নর্মাল। কিন্তু আমি কোন সময় চাই নাই যে ওই যে জ্ঞানী যদি আমরা বলি, অথবা আমাদের যেই সেলফটা একটু পড়াশোনা করে, আমাদের যেই সেলফটা একটু জিনিসপাতি জানতে শুনতে চায়, আমি কোনো সময় চাইনি ওইটাকে অনস্ক্রিন আনতে। কারণ আমার কাছে মনে হয় যে ওইটা আমার কাছে মনে হয় আমার পার্সোনালিটি সবচেয়ে কাছাকাছি, তো ওইটাকে আমি প্রোটেক্টও করতে চাই কিছুটা, যে ওইটাকে কি বলবো, লাইক ওইটাকে টাকা পয়সার কারণে বিক্রি করতে চাই না, প্রবাবলি, যদি আরো সহজভাবে বলি। নাইস। জানি না, আমার ক্ষেত্রে যদি হয়তো আমি উল্টা করতাম, হয়তো আমি বলতাম যে এইটা মানে যেহেতু আমার মনে হয় ওইটা দেখাইলে মানুষ আরো বেশি ভাববে আমি অনেক জ্ঞানী, এই কারণে আমি ওইটা আরো তাড়াতাড়ি দেখাইতে চাইতাম যাতে মানুষ ভাবে আমি আরো জ্ঞানী। আমার ক্ষেত্রে ভাই উল্টাটা এই কারণে যে আমাকে যদি এমন হতো যে আমি দেখাইতে চাইতাম স্ক্রিনে আমি জ্ঞানী, অ্যান্ড মানুষজন যদি বলতো যে না ও তো জ্ঞানী না, তখন আমার অনেক গায়ে লাগতো। বাট এখন যেহেতু মানুষজন বলে যে ও কমেডি করার চেষ্টা করে, পারে না, আমার এটা গায়ে লাগে না, কারণ আমি কোনো সময় ইন দ্য ফার্স্ট প্লেস কমেডিয়ান ছিলামই না। আমি কোনো সময় আমি কিন্তু আমার সার্কেলের কোনো সময় ফানিয়েস্ট ছেলেটা ছিলাম না। এটা অবশ্যই আমার ভিডিও দেখলে আপনারা বুঝবেন। বাট সত্য কথা বলতে গেলে আমার যে ফ্রেন্ড সার্কেল, স্কুলের ফ্রেন্ড সার্কেল, বেসিক্যালি সবগুলা বুলি। মানে ধরেন ওই যে ওই বাচ্চা কাচ্চাগুলো ছিল আমার ফ্রেন্ড, যারা ধরেন ক্রিকেট খেলতেছে মাঝখানে বসে গেছে অ্যান্ড ফাইজলামি করতেছে, এরা ছিল। অ্যান্ড আমি হচ্ছে এক সাইডে দাঁড়ায় এগুলো দেখতাম আর হাসতাম। আমি কোনো সময় সাহস করতে পারিনি যে আমিও ওই মজাটা নিব অথবা ওই ফাইজলামিটা কারোর সাথে করবো। যেরকম আমার একটা খুবই কাছের বন্ধু আছে, আশরাফুল হক ইমু নাম, ইনটুইটিভলি ফানি। আপনার সাথে এই জায়গায় কথাবার্তা বললে আপনারা হাসতে হাসতে পাগল বানায় ফেলবে। আমি আমার খুবই কাছের বন্ধু, কিন্তু আমার সাথে কিন্তু কোনো সময় এরকম হয়নি যে আমি কোনো একটা জায়গায় বসলে সবাইকে হাসায় অনেক অবস্থা খারাপ বানায় ফেলতেছি। বরং কমেডির ওইটা আমার শুরুই হয়েছে যে একটা ক্যারেক্টার প্লে করার মাধ্যমে, যে এইভাবে মনে হয় কমেডি করা যায় অ্যান্ড হোয়াট নট।
অ্যান্ড তারপর আমি আস্তে আস্তে ওইটা তার একটু বেটার করার চেষ্টা করছি, ফেল করছি হয়তো, বাট হ্যাঁ চেষ্টা করছি। ফেল করো না, এই ভিডিও যখন আসবে তার আগে সবাই নিয়নের কমেডি দেখে ফেলবে শিওর। এন্ড এটা মোটামুটি গতকালকে 200-তে যারা আসছে সবাই এগ্রি করবে। অ্যাটলিস্ট আমি যদি অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমি মোটামুটিভাবে নিশ্চিত হয়ে বলতে পারি যে যতজন পারফর্ম করছে সবার মধ্যে তোমার পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল। একদম মানে এটার কোনো পাঞ্চ লাইন নেই, এটাই ফ্যাক্ট, সত্য কথা, আসলেই তাই ছিল। অনেকেই শুরুর থেকেই বলতেছিল যে অনেক ফানি হবে, অনেক ফানি হবে, শুরুর দিকে বলতেছিলাম যে আমাকে কয়েকজন বলছে অনেক ফানি হবে, গতকালকে শুনছি অনেক মজা হবে, আসলেই ছিল। ব্যাপারটা বেশ মজার ছিল, একদমই মনে হয় নাই যে ও স্ট্যান্ড আপ করে না, কমেডি করে না, পুরোপুরি ন্যাচারাল লাগছে। সো আমি কমপ্লিমেন্টটা দিতে চাচ্ছিলাম। দিস ইজ মেন, তুমি আমাকে কমপ্লিমেন্ট দাও। না 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 ভাই, মানে মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন বাংলাদেশ, আর কি বলবো। কালকে খুবই মজা ছিল। আমি সকালবেলাও বলছি এইটা নিয়ে মানুষ বলবে যে এটা নিয়ে এত কথা বলতেছে কেন, ওরা স্ট্যান্ড আপ কমেডিও না, তার উপর কমিকদের সাথে যে শো ছিল ওইটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, বিকজ অনেক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই। এন্ড এরকম এক্সপিরিয়েন্স হয়তো আর হবে না। তুমি তো বলছো যে বেস্ট ডে অফ 2021 তুমি পোস্ট দিছো না? হ্যাঁ, বেশিরভাগ মানুষ এগ্রি করবে ওই যারা পারফর্ম করছে যে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। এত অন্যরকম কেন লাগলো আমাদের? আমার কাছে পার্টিকুলারলি একটা কারণে লাগছে যে অডিয়েন্সের সাথে এত কাছাকাছি ভাবে ইন্টারাক্ট আগে করি নাই। আর বলতে গেলে স্ট্যান্ড আপ কমেডি এমন একটা আর্ট ফর্ম যেখানে আপনি একদম ইনস্ট্যান্ট ফিডব্যাক পান। ইটস লাইক আর কোনো গিমিক নাই। ধরেন আপনি কি বলবেন, লাইক রবীন্দ্রনাথ 10টা লেখা ফেমাস হয়ে যাওয়ার পরে আপনি 11তম লেখা আপনার কাছে ভালো লাগলেও আপনি একটা ডাউট দিবেন যে আচ্ছা ওর ওই পার্সোনালিটি আছে দেখে মনে হয় পছন্দ করতেছে সবাই। আমাদের মানুষের স্বভাবটা কি, ধরেন খালিদ ফারহান ভাই একটা ভালো ভিডিও আপনার ভিউ হচ্ছে, আমি কিন্তু বের করার চেষ্টা করবো যে এই জায়গায় সায়েন্সটা কি আছে। আমি এইটা আপনাকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করবো না, আমি বরং ভাববো যে হ্যাঁ ঠিক আছে আজকে ফেসবুক অ্যালগোরিদম খালিদ ফারহান ভাইকে ফেভার করতেছে, এইসব ভাববো। কিন্তু স্ট্যান্ড আপে এটার কোনো সুযোগই নাই। কারণ আপনি যতই এই যে কালকে আমার কাছে মনে হয় আশেপাশের অনেকজন বলতেছিল এটা যে জাস্ট বিকজ আমাদের কিছু মানুষ চিনে এইটার জন্য, বাট কতক্ষণ। আমি কিন্তু ওপেন মাইকে দেখছি এনায়েত ভাইকে ফেল করতে, ঠিক আছে, এবং এটা আমি জানি যে এনায়েত ভাই যদি ওই সেম সেটটা করতো এনায়েত ভাই ফেল করতো। এটার কারণ হচ্ছে যে কতক্ষণ মানুষজন জাস্ট বিকজ খালিদ ফারহান বলছে হ্যালো সবাইকে কি অবস্থা, এটার জন্য মানুষজন পাগল হয়ে যাবে। আপনি যখন 20 মিনিট পারফর্ম করতেছেন তখন আপনার ভালো পারফর্ম করতেই হবে। সো ওইটা বেশিক্ষণ আপনি অডিয়েন্স ওইটাতে কাপায় রাখতে পারবেন না। সো ইনস্ট্যান্ট ফিডব্যাক, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার্স, আমরা যেহেতু ভিডিও বানাই অ্যান্ড আমরা যেহেতু অ্যাটেনশন সিকার, সো যেহেতু একদম ইনস্ট্যান্ট ফিডব্যাক পাইছে, আমার কাছে মনে হয় এইটা এই জন্য অনেক বেশি ভালো লাগছে। এনায়েতের সেটের ব্যাপারে মানে পুরান সেট যেটাও করে নাই ওইটা অনেক বাজে সবাই বলছে, কিন্তু আমি যেহেতু ওপেন মাইকে আসি নাই, আমি জানি না আপনারা ভিডিও যারা দেখতেছে, আমি জানি সবাই এনায়েত চৌধুরীকে চিনে, এই জন্য আমি ডিরেক্টলি বলতেছি। যারা চিনেন না আমার সাথে ভিডিও করে মাঝে মধ্যে। কত বাজে ছিল আসলে? তুমি তো ওপেন মাইকে ছিলা, কি বলছিল আসলে? না বাজে ছিল না, আমার কাছে মনে হয় যে বাজে ছিল এই সেন্সে যে আমরা যখন স্ট্যান্ড আপ কমেডি দেখি, সাপোজ ইন্ডিয়ার টপ স্ট্যান্ড আপ কমেডিয়ানদের একজন জাকির খান আর হচ্ছে বাসি নামের একজন আছে, এরা দুইজনই হচ্ছে স্টোরি টেলার। বিসওয়া আরেকজন, কালিয়ানরা তার একজন, বাসি আর জাকির খান একদম র্যান্ডম স্টোরি টেলার। মানে ধরেন জাকির খানের কমেডি এরকম যে 1.5 ঘন্টার একটা সেট, আপনার কাছে মনে হয় যে পডকাস্ট শুনতেছেন এরকম, অথচ জাকির খান একা কথা বলতেই আছে এবং অডিয়েন্স পাগল বানায় ফেলতেছে। সো স্টোরি দিয়ে কমেডি করা আমার কাছে মনে হয় এটা স্ট্যান্ড আপ কমেডির সবচেয়ে ডিফিকাল্ট ভার্সনটা, যখন আপনি স্টোরি টেলার হন। এটার কারণ হচ্ছে যে স্টোরিতে একবার যদি আপনি লাভ পাওয়া স্টার্ট করেন, ধরেন আপনি এমন কিছু একটা বললেন যেটাতে মানুষজন মজা পেয়ে গেছে, এরপর আপনি যা বলবেন মানুষজন মজা পাইতে থাকবে, কারণ না মানুষ আপনার স্টোরিটা ভিজুয়ালাইজ করে ফেলছে। এনায়েত ভাইয়ের কাহিনীটা ছিল যে এনায়েত ভাইয়ের স্টোরিটা আমার কাছে পার্টিকুলারলি মনে হচ্ছে যে মানুষ ভিজুয়ালাইজ করতে পারতেছে না, ঠিক আছে। ইটস বিকজ ওই যে স্টোরি টেলিংয়ে, স্ট্যান্ড আপে স্টোরি টেলিংয়ে তো আমরা এখনো ওই রকম পারদর্শী হইনি। দ্য রিজন আমার কাছে মনে হয় যে, যদিও সবাই বলছে হ্যাঁ আমি অনেক ভালো করছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমারটা কাজ করছে এই কারণে আমি কোনো স্টোরি না করে একদম ডিরেক্ট পাঞ্চ লাইনে ফোকাস করার চেষ্টা করছি, যে একটা আমি সেন্টেন্স বলবো পরেরটা পাঞ্চ লাইন, একটা সেন্টেন্স পরেরটা পাঞ্চ লাইন। আমি এই জায়গায় গল্প বানাইতেই গেলে আমি যদি প্রথমে লাফ না পাই, মোরাল হবে ডাউন, এরপরে আরো গল্প বলতে পারবো না, এবং গল্পই যদি আমার সেট হয় পুরা ইয়া হয়, আমি তো ওই গল্প থেকে বাইরেও হইতে পারবো না। সে এর চেয়ে আমার কাছে 20টা যোগ থাকুক, কয়টা যোগ কাজ না করবে, এটা ছিল আমার স্ট্র্যাটেজি। এন্ড 20টাই কাজ করছে, টু বি অনেস্ট 20টাই মানুষ আসছে, এরকম মনে হয় একটা অনেক, ইভেন সেকেন্ড শোতেও যেটার অডিয়েন্স আমার মনে হয়েছে একটু মরা ওইটাও 20টা যোগই মোটামুটি আসছে। আমার সেটে বেশিরভাগ গল্পই ছিল, এই কারণেই
প্রথম শোতে তুমি যেটা বললা যে হ্যালো সবাইকে বলছি, প্রথম শোতে আমি হ্যালো সবাইকে বলছি, তারপর দেখি মানুষ হাসতেইছে আর তালিয়ে দিতে, কি হইলো এটা, ব্যাপারটা বেশ বেশ মজার কিন্তু ভাই লাগছে আমি আমার। আপনাকে একটা কমপ্লিমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন স্টোরি বলছেন হ্যাঁ। তখন আপনারটা অনেক ন্যাচারাল মনে হয়েছে এমনিতে। ইটস বিকজ আমি যতটুকু স্ট্যান্ড আপ কমেডি দেখছি, স্ট্যান্ড আপ কমেডিতে ধরেন ওদের তো সবকিছু একদম মাপা থাকে, যে কখন ইভেন ভুলে একটা ধরেন কিছু একটা বলে ফেলবে, ঠিক আছে, কখন পজ নিবে, কখন অকওয়ার্ড সাইলেন্স থাকবে, সবকিছু মাপা থাকবে। তো আমার কাছে মনে হয় আপনার যদি ইন্টারাকশনটা জাস্ট কম হইতো অডিয়েন্সের সাথে, তাইলে ওইটা স্টোরি টেলিং এর খুব মানে ওইটা খুবই কাছাকাছি অথবা খুব ভালো একটা স্টোরি টেলিং এর সেট হইতে পারতো। কি মনে হয় আমরা যখন ভিডিওগুলো আপলোড করব, এটা তুমি এখন বলতেছো কিন্তু প্রফেসি হয়ে যাবে, কারণ এটার আগে ভিডিওগুলো চলে আসবে, তো ভিডিওগুলো আমরা যখন আপলোড করবো তখন কিরকম রিয়াকশন আসবে? আমার কাছে মনে হয় যে অনেক টাইপ অফ রিয়াকশনস আসতে পারে। আপনি কোনো সময় মানুষজনের রিয়াকশনস তো মাপতে পারবেন না। অলসো আমার কাছে পার্টিকুলারলি মনে হয় যে মানুষজন এক একজনকে এক একটা লেবেলে ফালায় দেয়, একটা টাইপে একটা ক্যাটাগরিতে ফালায় দেয়। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আমাদের পার্টিকুলার ইউটিউবার, আমি নাম নিতে পারবো তো? হ্যাঁ, কোনো সমস্যা Suppose নেই, নাম ধরেন, ব্র্যান্ডের নাম কোনো কিছু তো কোনো আচ্ছা, সমস্যা নেই। সাপোজ ধরেন তৌহিদ আফ্রিদি। হ্যাঁ। আমরা কিভাবে সবাই জানি যে তৌহিদ আফ্রিদি বাজে ভিডিও বানায়? এটা কিন্তু আমি নিজে কোনোদিন তৌহিদ আফ্রিদির পুরো ভিডিও একটা দেখি নাই, কোনোদিন তুমি complete কাঁদতে করি দেখো নাই। না কখনো না, আমি টিকটকে? আমি কোনোদিনই না টিকটকে নাচতে দেখছি, and আমার কাঁদতে কাছে দেখছো কখনো? না কাঁদতে দেখি নাই। মিস করছো। সো আমার কাছে মনে হয়েছে যে তৌহিদ আফ্রিদির ভিডিও আমি কোনোদিন দেখি নাই, হ্যাঁ। বাট স্টিল কেন জানি আমার সাবকনশিয়াসে একটা আইডিয়া আছে, যেরকম আজকে কে জানি র্যান্ডমলি আমাকে আরএস ফাহিমের কথা বলতেছে, and আমি ভাবলাম, আমি কোনো কমেন্ট করি নাই, নিজেকে আটকাইছি, অথচ আমি কিন্তু আরএস ফাহিমের কোনো কন্টেন্টই দেখি নাই, বাট কিভাবে জানি একটা আইডিয়া হয়ে গেছে যে মনে হয় কন্টেন্টটা আমার ভালো লাগবে না, ঠিক আছে, মাই টাইপ অফ কন্টেন্ট না, এটা কিভাবে জানি ভাইবে ফেলছি। আপনার কিন্তু এমন না যে আমি সব কন্টেন্ট, আপনার ইউটিউবে 99টা ভিডিও আছে, আমি কিন্তু এমন না সবগুলা দেখছি, 3টা বা 4টা দেখছি, না সবগুলা দেখি নাই, খুবই কম দেখছি, 3টা বা 4টা দেখছি। অথচ আপনার সম্পর্কে কেন আপনার ভিডিও যখন ইভেন আমি দেখিও নাই, তখন আপনার সম্পর্কে আমার পারসেপশন হচ্ছে না বস ভালো ভিডিও বানায়। এনায়েত ভাইকে আগে থেকেই চিনতাম, রাফাত ভাই সম্পর্কেও সেম, আগে থেকেই জানি কিভাবে জানি ভালো ভিডিও বানায়। সো দ্য প্রবলেম ইজ যে এক তো আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে, ওইটার বাইরে যখন আমরা কিছু করব, ফার্স্ট অফ অল যাদের ইভেন ভাল লাগতেছে, মানে যারা আপনার ধরেন ওই যে হেটার যেটা বলে, যে আপনাকে পছন্দ করে না, মানুষ ইভেন ওইটা অ্যাকনলেজ করবে কিনা যে এখন তাদের আপনার এটা পছন্দ হয়েছে, মানুষ কিন্তু এটা অ্যাকনলেজ করে না। যেরকম ধরেন আপনার কোনো একটা ভিডিও যদি আমার খুব মনে হয় যে এটা কি বানাইলো খালিদ ফারহান ভাই, আপনি কিন্তু জানেন যে আমাদের সবাই ওই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমি আপনার বলতে পারবো যে ভাইয়া এই ভিডিওটা মনে হয় আরেকটু এই দিক দিয়ে বেটার হইতে পারতো, অথবা ভাই এই জায়গায় মনে হয় আমি ভিউয়ার পার্সপেক্টিভ থেকে বলতেছি এইভাবে বেটার হইতে পারতো, এন্ড আপনি খুবই ওইটা স্পোর্টিংলি নেবেন যে হ্যাঁ ঠিক আছে অবশ্যই আরো অনেকভাবেই ভিডিও বেটার বানানো যায়। কিন্তু আবার আপনি যখন ভালো বানাবেন তখন আমি কিন্তু বলবো যে ভাই এইটা কঠিন লাগছে। অ্যান্ড রাফায়েত ভাইয়ের সাথে যেহেতু আমার অনেক ভালো সম্পর্ক, রাফায়েত ভাইয়ের সাথে এরকম অনেক হয়েছে, আমি ভিডিও দেখে বলছি ভাই এইটা জমে নাই, আবার বলছি যে ভাই এইটা একদম এক্সিলেন্ট। কিন্তু নর্মাল অডিয়েন্স ওই যে কন্টেন্ট ক্রিয়েটারদের একটু ওই যে ক্রিঞ্জ বলা, কারণ ওই যে ক্রিঞ্জ বললে তো আমার টেস্ট ভালো হয়ে গেছে, বুঝেন নাই, আমি তো সুপেরিয়র, ইটস বিকজ আমি ডেভ শ্যাপেল বুঝি, ইটস বিকজ আমি কেভিন হার্টকে চিনি, ঠিক আছে, এই জায়গায় খালিদ ফারহানকে, বুঝেন নাই, সো ওইটা তো বুঝাইতে হবে। সো ওদের আবার অ্যাকনলেজ করা যে না এই দেশের মানুষজনও প্রবাবলি ওই পর্যায়ে আমরা কোনো সময় এখনো ধারে কাছেও নাই, ওইটারও 5% করতে পারে, আমার কাছে মানে ওইটা অ্যাকনলেজ করতে ওদের একটু গায়ে বাঁধবে আর কি, এটাই। তুমি কি নেগেটিভ কমেন্টে রিয়্যাক্ট করো? করতাম, হ্যাঁ করতাম, মানে আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল এইটা খুবই বাজে এবং ভুয়া একটা আইডিয়া যে মানুষজন বলে যে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার হইছো তোমার থিক স্কিন মাস্ট হইতেই হবে। আমার কথা হচ্ছে এটা কি ধরনের কথা? আমি তো একজন মানুষ হিসেবে একজন সেন্সিটিভ মানুষ হইতে পারি, তাহলে তো বলতে হবে যে ভিডিও বানানোর আগে আমার চিন্তা করতে হবে ও আচ্ছা আমি সেন্সিটিভ, অথবা মানুষজনের হেইট আমার গায়ে লাগে, তাহলে আমি ভিডিও বানাইতে পারবো না। দ্যাট মিনস একটা পোর্শনকে অলরেডি আপনি এক্সক্লুড করে দিচ্ছেন যে না এরা ভিডিও বানাইতে পারবে না, ইটস বিকজ এরা মানুষের কমেন্ট নিতে পারে না, ঠিক আছে। অ্যান্ড আমার কাছে মনে হয় না কোনো ক্রিয়েটারেরই এইটা নিয়ে সমস্যা আছে। কেউ যদি আমাকে বলে যে ভাই আপনি যে অ্যানালাইসিসটা দিচ্ছেন, আপনি যে অবজারভেশনটা বলছেন এটা ভুল, অথবা এইটা আপনি এই অ্যাঙ্গেলে চিন্তা করেন, কোনো সমস্যা, অবশ্যই একটা ম্যাচ 90 মিনিটের ম্যাচ দেখে অনেকজনের অনেক কিছু মনে হয়। আমি তো আমারটা বলতেছি কেবল, আমি সবসময় চাই অন্যজন যেন অন্যজনেরটা বলুক, তাহলে তো আমার এঙ্গেজমেন্ট বাড়বে, সেলফিশ অ্যাঙ্গেল থেকেও যদি চিন্তা করি, রাইট। কিন্তু যে প্রবলেমটা ওইটাই যে মানুষজন তো ওইভাবে বলে না জিনিসটা, এন্ড তারপর বলে যে হ্যাঁ হেইট কমেন্টে, এখন ইনফ্লুয়েন্সার হেইট কমেন্টে কেন রিয়্যাক্ট করে, ইটস বিকজ ভাই আমাদেরও তো বাজে দিন যায়,
হুম। ধরেন এই যে আমি একটু আগে আপনাকে বলতেছিলাম যে ভাই প্রেজেন্টেশন দিয়েছি বাজে গেছে, হ্যাঁ। আজকে রাতে আপনার সাথে এখন কথা বলে টায়ার্ড ম্যায়ার্ড হয়ে বাসায় যাব, কালকে সকালে আবার অফিস, সকালে ঘুম থেকে উঠে 10:30 উঠে সময় যদি আমি দেখি যে লিখে যে এই বলো ওটা সরায় না কেন ইন্টারনেট থেকে, হ্যাঁ আমি রিয়াক্ট করতেই পারি, এটা তো ইটস পারো। অ্যাবাউট মোমেন্টস। পারো, বাট হ্যাঁ। তুমি রিয়্যাক্ট করলে বেশিরভাগ সময়, আমি একসময় হেট কমেন্টে রিয়্যাক্ট করতাম অত স্ট্রংলি না, বাট তাও রিপ্লাই দিতাম। গত 2 বছরে আমি তো হেড কমেন্ট পাই না, বাট গত 1-2 বছরে আমি একদমই রিয়্যাক্ট করা কমাই দিছি, অ্যান্ড দেন রিয়্যাক্ট করা কমাইতে এখন আমি চোখেও পড়ে না, অ্যান্ড দেন রিয়্যাক্ট যেহেতু করি না ওই কারণে ওগুলো হাইলাইটও হয় না, বেসিক্যালি আমি হেড কমেন্ট দেখি না এখন আর। তো এটা আমি এই জন্য বলতেছি কারণ অনেকে আছে হেট কমেন্টকে এত বেশি ইম্পর্টেন্স দেয়, শুধু কমেন্ট না, তাদেরকে যে মানুষ হেট করে, তাদেরকে যে মানুষ পচায়, এই ব্যাপারটাকে এত বেশি ইম্পর্টেন্স দেয় যে কেন জানি মনে হয় তারা ওই সার্ভাইভাল বায়াস, যেটা নিয়ে আমরা কালকে কথা বলতেছিলাম, ওইটার মধ্যে এত ঢুকে যায় যে সব সময় ডিফেন্সিভ। ধরুন উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ হলো সোলাইমান সুখন। উনাকে তুমি জাস্ট ঘুরায় প্যাঁচায় যেভাবেই একটু অডিয়েন্সের কথা বলবা, উনি সাথে সাথে বলা শুরু করবে যে অডিয়েন্স আমাকে অনেক পচায়, ওরা বুঝে না, আমি এই সেই, মানে উনি ধরে নিছে যে আমাকে মানুষ পচাইছে, আমার এটা এখন ডিফেন্ড করতে হবে যে আমাকে কেন পচাইছে, এটা হলো আমার পার্সপেক্টিভ। ওনার কিন্তু আমার খুব ভালো লাগে। সেকেন্ড, কালকে আমি ডানাকে আগে থেকে চিনতাম না, কালকে ওর সেট দেখার পরে বা ওর সাথে কথাবার্তা বলার পর মনে হয়েছে যে প্রত্যেকটা হেট কমেন্ট বা প্রত্যেকটা কমেন্ট ওর খুব গায়ে লাগতেছে, অ্যান্ড তারপরে ওইটার ডিফেন্স থেকে ওর ওটার রিয়াকশন চলে আসতেছে অটোমেটিক্যালি। এই ব্যাপারটা কেন জানি আমার মনে হয় যে করা উচিত না, এটা এম্পাওয়ার করতেছে, প্লাস খুব একটা হেলদি কাজ হচ্ছে না আমাদের নিজেদের ব্রেইনের জন্য। আমি আপনার কথা পুরো অ্যাগ্রি করি, এবং আমি হচ্ছে আপনার 4 মাস থেকে 6 মাস আগে বন্ধ করে দিছি যে কোনো টাইপের রিয়াক্ট করবো না, ইভেন আমি কমেন্ট দেখবই না। কালকে ওই যে আনন্দ ভাই খুব ভালো একটা কথা বলতেছিলেন যে হেট কমেন্ট কেমনে হ্যান্ডেল করতে হয়, বলছে যে তাইলে তুই ভালো কমেন্টেও খুশি হইস না, কোনো টাইপের কমেন্টে খুশি হইস না। আমার যেটা হয়েছে যে আমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারে বলে দিছি যে কমেন্ট দেখে আমাকে একটা জিস্ট বইলো যে কন্টেন্ট ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমি কোনো কমেন্টই দেখবো না। এটার কারণ অন্য একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা করি। ভালো কমেন্টে সাপোজ আপনাকে যারা পছন্দ করে তারা কিন্তু চায় আপনি অনেক টাইপ অফ কন্টেন্টস বানান, এবং ওদের প্রেশারে কোনো সময় আপনার কন্টেন্ট বানানো উচিত না বলে আমি বিশ্বাস করি। ইটস বিকজ তাহলে কি আপনি নিজেকে পুশ করতেছেন, এমন জায়গায় নিচ্ছেন প্রবাবলি যেটা নিয়ে আপনার ওইরকম জ্ঞান নাই, কিন্তু জাস্ট বিকজ মানুষ বলছে হ্যাঁ খালিদ ফারহান এখন কেন কথা বলে না, ওইটার জন্য আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন। সো কমেন্ট ওভারঅল দেখা আমার কাছে মনে হয় বন্ধ করা উচিত। অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে খুবই চমৎকার একটা কথা বলছিল সাকিব বিন রশিদ, শুভ ভাই। উনি বলছিল যে কেউ যদি তোর ভালো কাজকে অ্যাকনলেজ না করে তাহলে তাহলে তুই ওর হেট কমেন্টকেও অ্যাকনলেজ করবি না। তুই যদি হেটকে অ্যাকনলেজ করিস তাইলেই হেট এক্সিস্ট করে, নাইলে করে না ওইটা। আমি যদি ভাবি যে না হেট তো নাই, যেরকম আমি স্পোর্টস নিয়ে কাজ করি, আমি স্পোর্টস নিয়ে ভিডিও বানাই, আমি জানি যে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমার 6 মাস আগে যে ভিডিওটা ছিল এখনকার ভিডিও, এটা আমি একদম 100% বলতে পারবো যে এর থেকে বেটার। এবং আমি জানি আমি সবসময় চেষ্টা করতেছি, আমি আমার কাজের প্রতি অনেস্ট, এবং এটাকে আমি একদম লেজির প্রফেশন হিসেবে দেখি। আমি প্রত্যেক মোমেন্টে চেষ্টা করতেছি এটাকে বেটার করার জন্য। এই জায়গায় কোনো ফাতরামি নেই, এই জায়গায় কোনো রোস্টিং নাই, এই জায়গায় এমন নাই যে কোনো একটা বাজে কথা বললে আমার ভিউ পাইতে হবে, এই টাইপের কিছু নাই। পিওর কন্টেন্টের ভ্যালিউ দিয়ে আমি ভিউ পাইতে চাচ্ছি, ঠিক আছে? কারণ ভিউই আমার ক্ষেত্রে ম্যাট্রিক, আর কোনো ম্যাট্রিক নাই আমার ক্ষেত্রে, রাইট? সো আমার কাছে মনে হয় যে আমি আমার কাজের প্রতি অনেস্ট থাকলে আমার হেট কমেন্টে রিয়্যাক্ট করার দরকার নাই। হেট থাকবেই, অ্যান্ড বুঝতে হবে যে ওই মানুষগুলোর রিয়ালিটি কি। ধরেন আমরা আপনার কাছে নর্মাল একজন মানুষের কাছে কোনো প্রগ্রেসিভ একটা যদি আপনি যোগ করেন যে কি বললো আজকে খালিদ ফারহান ভাই, বাট প্রবলি খুবই কনজারভেটিভ একজন সোসাইটির কাছে ওইটাই ক্রিঞ্জ কমেডি, রাইট? ওইটা শুনেও ভাবতেছে এটা কেমনে বললো, এটা কি সম্ভব নাকি এই ধরনের কথাবার্তা বলা, রাইট? সো ও কোন রিয়ালিটি থেকে ওর কমেন্টটা করতেছে আই ডোন্ট নো। অলসো সোসাইটিতে এত হেইট, যদি আমার কমেন্ট সেকশনে এসে কেউ কিছু হেইট দিয়ে হেইট কমেও, ঠিক আছে, খারাপ কি? সো ইয়া, ওকে, এখন পডকাস্ট শুরুর আগে আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম যে নিয়ন, এই যে আমি লেখা রাখছি, নিয়ন নেভার ওয়ান্টেড টু বি ভাইরাল। ভাইরাল হইতে সমস্যা কি? ভাইরাল হইতে সমস্যা যে হঠাৎ করে রেসপন্সিবিলিটি চাই না, অ্যান্ড আনওয়ান্টেড অডিয়েন্স চাই না। আনওয়ান্টেড অডিয়েন্স কি? আমি চাই আমার অডিয়েন্স আমার সাথে গ্রো করুক, আচ্ছা, আমার অডিয়েন্স আমার পুরো জার্নিটা দেখুক। হুট করে একজন এসে বলবে যে হ্যাঁ আপনি এখন এটা না, আমি চাই যে আমি সত্যি এটা বিশ্বাস করি যে কন্টেন্ট ক্রিয়েটরদের ফ্যান বইলে কিছু নাই, বন্ধু বান্ধব এরা, কারণ তাদের জীবনের আমরা একটা পার্ট। প্রত্যেকদিন ম্যাচের শেষে নিয়ন ভাই একটা ভিডিও দেয়, কোনো একটা
কঠিন ম্যাচ হইলে মেসি ভালো পারফর্ম করলে, রোনালদো ভালো পারফর্ম করলে, সালা ভালো পারফর্ম করলে নিয়ন ভাই ভিডিও দিবে। জীবনের একটা পার্ট, ঠিক আছে? কোনো একটা মেটাভার্স নিয়ে কিছু একটা হয়েছে, খালিদ ফারহান ভিডিও দিবে, এটা জানে মানুষ, জীবনের পার্ট। এখানে ফ্যানের মানে ফ্যান্স, ঠিক আছে, যে আমরা নামলে মানুষজন পাগল হয়ে, আমি এইরকম কোনো কিছু দেখি না। আমার কাছে মনে হয় এই জন্য অডিয়েন্স যাদের যাদের সাথে সাথে তাদের অডিয়েন্স গ্রো করছে, তারাই অডিয়েন্সকে ধরে রাখতে পারছে। নাইলে মানুষ যদি হুট করে আসে, হুট করে চলেও আবার চায়। আমি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো সময় যে কোনো ধরনের ভুল করতে পারে। ইটস বিকজ ক্যামেরার সামনে ওই যে আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা বলে যে তোর ভয় লাগে না যে কোনো যদি স্ক্যান্ডেল বের হয় এরকমই। আমি বলছি যে দেখ, আমার নামে, আমার ইন্টারনেটে এত ইনফরমেশন আছে আমার সম্পর্কে, কেউ যদি আমাকে নিয়ে উল্টাপাল্টা কোনো একটা কিছু বানাইতে চায়, বানাইতে পারবে। কেননা আমি প্রায় 350-র কাছাকাছি ভিডিও বানাই ফেলছি, কারণ স্পোর্টস নিয়ে কাজ প্রত্যেকদিন ভিডিও বানাইতেছি। আমি কোনো না কোনো একটা ভিডিওতে ভুল কোনো কিছু একটা বলছি, সম্ভব না এটা জাস্ট। রিয়াকশন ভিডিওতে তো প্রবাবিলিটি আরও বেশি, চিল্লা পাল্লা বুংচুং 100 কথা। সো কেউ যদি আমার নামে বাজে কিছু ইয়া করতে চাই, ওটা করতে পারবে, ঠিক আছে? কিন্তু অডিয়েন্স যখন আপনার সাথে গ্রো করে, যে আপনাকে 2 বছর দেখছে, জাস্ট আপনি একটা ভুল করলেও চলে যাবেন আপনার থেকে, থাকবে আপনার সাথে, ও আপনার ভুল ধরাই দিবে যে বস এটা হয়নি। এবং এটা হইছে আমার সাথে, যে অডিয়েন্স আমাকে প্রায় 6 মাস ধরে দেখতেছে, কোনো একটা সমস্যা হইলে ওরাই স্টে করে, ওরাই বলে যে ভাই সমস্যা নেই, আপনি সামনে ভালো করবেন। সো ইয়া, দ্যাটস ইট। এটার একটা ভালো এক্সাম্পল আছে। একবার 2 বছর আগে আমি ভাবছিলাম যে, তখন আমার ফেসবুক গ্রুপ ছিল, 2 বছর আরও আগে, 3-4 বছর আগে আমার ফেসবুক গ্রুপ ছিল একটা। তখন ভাবছিলাম যে ফেসবুক গ্রুপ গ্রো করে না কেন, ফেসবুক গ্রুপকে গ্রো করানোর জন্য কি করা যায়। তো ভাবলাম কিছু টাকা ইনভেস্ট করি ফেসবুক গ্রুপ গ্রো করানোর জন্য। তো তারপর ফেসবুক গ্রুপ গ্রো করতে 20,000 বা 30,000 মেম্বার ছিল, আমরা অ্যাড দেওয়া শুরু করলাম, তারা 1 মাসের মধ্যে ওইটা আমরা 3 লাখে নিয়ে গেলাম। তারপর দেখি আর ফেসবুক গ্রুপে কেউ কমেন্টই করে না, আর হাবিজ ওই শাড়ি বেচে, এই সে হাবি, রেলেভেন্সি নাই, গ্রুপের কেউ আমাকে চিনে না। যেই 20,000 30,000 মানুষ চিনতো, তাদেরও কোনো কমেন্ট আমি আর দেখি না, বা তাদেরও কোনো পোস্ট আমি আর দেখি না, বিকজ তাদের কাছে ওই গ্রুপের রেলেভেন্সি গন। সো ওইটা আমি বলবো যে একটা বড়, আমাদের ফেসবুকের দুনিয়া একটা বড় ভুল ছিল, যে আমরা একটা সুন্দর গ্রুপ বড় করতে পারতাম। তারপরে আমি আর কখনোই ফেসবুক গ্রুপ বানাই নাই, ওইটাও তো পরে বন্ধ হয়ে গেছে। ইভেনচুয়ালি এখন ফেসবুক গ্রুপের আশপাশে আমি আর নাই। সো আমি সামওয়াট অ্যাগ্রি করি, আমি ভাইরাল হইতে চাই তো, আমার ওই যে একটু ইচ্ছা যে আছে ওইটা, হ্যাঁ আমি চাই যে সবাই আমাকে একটু কথাবার্তা বলুক। রাইট রিজনে ভাইরাল হইলে মানুষ যদি আসে, ওরা যদি 1-2টা ভিডিও দেখে, তারপর যদি ওকে ফেসবুক অ্যালগোরিদম একটু যত্ন করে আরও 2-1টা ভালো ভিডিও দেখায়, একটা বড় অংশের থেকে যাওয়ার চান্স অনেক বেশি, যেটা আমাদের পরে অনেক হেল্প করবে বলে আমার মনে হয়। আমাকে তো অনেক হেল্প করবে। সো ওইভাবে যদি আমি চিন্তা করি, আমার মনে হয় ভাইরাল হওয়া খুব একটা খারাপ ব্যাপার হবে না আমার ক্যারিয়ারের জন্য। আমি কখনো ওইভাবে ভাইরাল হইনি। তুমি কখনো ভাইরাল হইছো? ভাইরাল বলতে আসলে আমরা কি বুঝি? তোমার অ্যাভারেজ কন্টেন্টে, এটা আমি বানাইতেছি ডেফিনেশন, তোমার অ্যাভারেজ কন্টেন্টে যত ভিউ অ্যান্ড এনগেজমেন্ট হয় তার 30 গুণ কোনো একটা ভিডিওতে। 30 গুণ? আচ্ছা 20 গুণ। না 20 গুণ হয় নাই। মানে ভাইরাল, আমার কাছে মনে হয় ভাইরাল ওইটা যেটাতে ধরেন 40-50 হাজার শেয়ার পড়ে গেছে, ঠিক আছে? যেরকম ইনানের গান যখন বের হইছে, আমার 10,000 হয়। সো ইনানের গান যখন বের হইছে, ওইটা যেরকম অল ওভার দ্য ইন্টারনেট আর সবাই দেখতেছে এন্ড হোয়াট নট। হ্যাঁ, ওই সেন্সে ভাইরাল হয়নি কোনো সময়। অ্যান্ড আমার কাছে মনে হয় মিলিয়ন ভিউজ হিট করছে এরকম ভিডিওস আছে, প্রচুর মানুষজন 18,000 20,000 শেয়ার হয়েছে এরকম ভিডিওস আছে। বাট আমার কাছে মনে হয় যে ভাইরাল বলতে আমরা অন্য কোনো কিছু একটা মিন করি, যেখানে একজন মানুষ অন্তত 6 মাসের জন্য স্টাবলিশড হয়ে যায়, যে 6 মাসে ওরা কেউ নষ্ট করতে পারবে না, ওর হয়ে গেছে 6 মাসে, আনলেস সে যদি অনেক বোকা না হয় অথবা অনেক বাজে কোনো মুভ না নেয় আর কি। আমার একটা ভিডিও ছিল ফ্রিল্যান্সিং করে কিভাবে 1 মিনিটে 1 কোটি টাকা, এইরকম করে 1 মিনিটে 1 কোটি টাকা আয় করা যাবে, 1 ঘন্টা 1 কোটি টাকা আয় করা যায়, এরকম। ওই ভিডিওটা আপলোড করার পরে ওইটা ইমিডিয়েটলি আমার নাম্বারসের হিসাবে ভাইরাল হওয়া শুরু হয়েছে। ওটা ইউটিউবে 1 লাখ থামস আপ আছে। ওটা হলো আমার সবচেয়ে বেশি লাইকড ভিডিও। ওটা দেখছো অবশ্য অনেক মানুষ। হ্যাঁ, আমিও দেখছি এটা। হ্যাঁ, সো 1 মিনিটে 1 লাখ, ওইটা 1 লাখ লাইক আছে ইউটিউবে। অ্যান্ড ওই ভিডিওটা যখন আপলোড হয়েছে অ্যান্ড ভাইরাল হওয়া শুরু করছে, তখন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল 80-90 হাজারের মতো। এটা খুব বেশি দিন আগের কথা না, এই বছরের শুরুর দিকের কথা, 2021-এর, গত বছরের শুরুর দিকের কথা, 2021-এর। তো এখন সবাই বুঝে গেছে আমরা কখন শুট করতেছি এটা।
ওই ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে তখন আমি ইউটিউবের ওই যে সাবস্ক্রাইবার কাউন্ট দেখা যায় না, লাইভ আপডেট হয়, ওটা আমি অন করে রাখছি, আমি দেখছি খালি উপরের দিকে যাচ্ছে, খালি উপরের দিকে যাচ্ছে। অ্যান্ড ইমিডিয়েটলি 2021 সালে গত বছরে আমার প্রায় ধরো আমার এখন টোটাল সাবস্ক্রাইবার 4,70,80,000 এরকম, তার মধ্যে 4 লাখই আসছে বা 3.5 লাখই আসছে এই বছর, গত বছর 2021 সালে। তো বিশাল গ্রোথ, অ্যান্ড ওই গ্রোথটা শুরু হয়েছে ওই ভিডিওটা দিয়ে। অ্যান্ড সেম ফেসবুকেও ইমিডিয়েটলি গ্রো করা শুরু করলো, সবাই শেয়ার করা শুরু করলো। ওই সময় আমার একমাত্র লাইক আমি যদি আমার কন্টেন্ট ক্যারিয়ারের কথা চিন্তা করি, তখন আমার একমাত্র মনে হয়েছে যে হ্যাঁ ভাইরাল। নেগেটিভ অনেক কথাবার্তা হয়েছে বিভিন্ন গ্রুপে, যে থাম্বনেল নিয়ে, টাকা পয়সা ব্যাপার নিয়ে, ওই যে ক্লিকবেট টাইটেল নিয়ে, ফেয়ার। অ্যান্ড দেন ওইটাই একমাত্র টাইম আমার পুরা ভিডিও মেকিং ক্যারিয়ার যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা কন্টেন্ট মনে হয় ভাইরাল হয়ে গেছে, বিকজ ওইটা মোটামুটি সবাই দেখছে, মোটামুটি সবাই নিয়ে কথা বলছে, পজিটিভ নেগেটিভ। অ্যান্ড ওইটা আমাকে আমার পুরা গ্রোথে বেশ বড় একটা রিচ দিছে, অ্যান্ড ওই রিচ তারপর রয়ে গেছে। ওইটার কারণে আমি যে কারণে আমি বলতেছি ভাইরাল হওয়া আমার জন্য বেশ ভালোভাবেই কাজ করছে। ওই যে 4.5 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার বাড়ছে, ওই সাবস্ক্রাইবার যায় নাই আর, একটা বড় অংশ রয়ে গেছে। এবং তারপরে তার আগে আমার অ্যাভারেজে ভিডিও ভিউ হইতো ধরো 50,000, ইউটিউবের কথা বলতেছি বিকজ আমি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুক একটা গতকালকের জোক। তো ইউটিউবে আমার অ্যাভারেজ ভিউ হইতো হয়তো 20,000 30,000 এরকম, বাট এখন ধরো ওইটা ইমিডিয়েটলি তখন যে বেড়ে 1 লাখে গেছে বা 1.5 লাখে গেছে, এখন আর কমে নাই। তারপরে থেকে এখন যাই আপলোড করি মোটামুটি আমি ধরে নিই যে ইউটিউবে 1 লাখ মানুষ দেখবে, ফেসবুকে আরো বেশি মানুষ দেখবে। তো এইটা হলো আমার একটা ভাইরাল এক্সপেরিয়েন্স, যেটা থেকে আমার মনে হয় যে ভাইরাল হওয়া আসলে তেমন খারাপ কিছু না। আমার কাছে মনে হয় এখন আমি ভাইরাল হইতে চাই, বিকজ এখন যেহেতু আমার লাইব্রেরিতে যথেষ্ট ভিডিওস আছে, এবং আমি জানি যে এমন কিছু ভিডিওস আছে যেগুলো মানুষকে রাখবে ওখানে। আমি বলতে চাচ্ছিলাম যে ইনিশিয়ালি যখন আপনি ভিডিও বানানো শুরু করছেন, আপনি কেবলমাত্র 10টা ভিডিও বানাইছেন, ওই টাইমে রাতারাতি আপনি 5 লাখ ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার পাই গেলে কি হয় কি, একে আমরা নিজেরাও বুঝি না যে কিভাবে হ্যান্ডেল করতে হবে এইটাকে। হঠাৎ করে সব এজেন্সি থেকে ফোন আসা শুরু করছে যে বস এইখানে কাজ করেন, ওখানে কাজ করেন, ও রকস্টার। আসলে তো রকস্টার না, মানে কন্টেন্ট ক্রিয়েটররা যথেষ্ট মানে বিজনেস বুঝছে আমার কাছে মনে হয় ভিডিওস বানানো উচিত। এরকম না যে বের হয়ে পার্টি মার্টি করবে, এরকম কিছু না, আরো অনেক বেশি ক্যালকুলেটিভ হওয়া উচিত। ইটস বিকজ কন্টেন্ট ক্রিয়েটর আর রকস্টার যদি ওই সেন্সে আপনি পার্থক্য বলেন, কন্টেন্ট ক্রিয়েটর একজন বিজনেসম্যান যে ওই ক্রিয়েশনটাকে কেন্দ্র করে নিজের বিজনেসটা দাঁড় করানোর চেষ্টা করতেছে। এনি টাইপ অফ বিজনেস হইতে পারে, নিজে একটা প্রোডাক্ট হইতে পারে এবং সেটাকে সেল করতে পারে, রাইট? সো আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারের ওগুলি ভাবার দরকার আছে। অ্যান্ড যখন আপনি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ভিডিওস বানাইছেন, ক্রিয়েশন সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া হয় কিভাবে কাজ করে জিনিসপত্রগুলো। তো আমি শিওর যে আপনার যদি এখন কোনো একটা ভিডিও ধরেন 15 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, অ্যান্ড আপনি রাতারাতি প্রায় 1.5 লাখ ফলোয়ারের কাছাকাছি, 1.5 লাখ বলতেছি 1.5 মিলিয়নের ফলোয়ারের কাছাকাছি চলে গেছেন, আপনি কিন্তু ইউ উইল স্টিল বি দ্য সেম, যে হ্যাঁ ঠিক আছে মানুষজনের কাছে এখন টাকা বেশি চাবো, এইটা হাইয়েস্ট আপনার পরিবর্তন হবে, কিন্তু আপনি আপনার বিজনেস নিয়ে তখনও চিন্তা ভাবনা সেমই থাকবে। বাট যখন মাত্র শুরু করছেন তখন কিন্তু বুঝে উঠতেন না, মানে আমার ক্ষেত্রে অন্তত এইটা হইতো, দ্যাট আই নো। আপনার তো বয়স হয়েছে, আপনি বুঝতেন, আমি বুঝতাম না। তোমার বয়স কত? আমার বয়স বলতে চাও না অন স্ক্রিন? ওকে, আমার থেকে অনেক ছোট নাকি কম ছোট? ওকে, এনায়েতের সমান? এনায়েত ভাই থেকে ছোট। এনায়েতের থেকেও ছোট, তার মানে তো অবভিয়াসলি আমার থেকে মিনিমাম 4-5 বছর জুনিয়র হবে অ্যাট লিস্ট। 4-5 বেশ ছোট। এখন কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় আমি বড় মানুষ দেখিই না। আমি মানে বড় মোটামুটি ফেমাস রাফায়েত ভাইকে দেখি, আমাকে দেখি, অ্যান্ড আমার বয়স হইল 29 হবে জানুয়ারিতে। সো খুব বেশি বড় না আমি, ওই রকম অত বড় এইজের তেমন কাউকে দেখি না এখন কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতেছে। অবশ্য আমি অত মানুষকে চিনিও না, তুমি চিনো? না, এটার কারণ হচ্ছে যে যারা বড় অ্যান্ড যারা ভালো করতেছিল তারা তো ছেড়ে দিচ্ছে। হ্যাঁ তা ঠিক। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির অবস্থা এখনো এরকম কেন? কেন কালকে আমাদের এই কনভারসেশন করা লাগতেছিল যে এজেন্সির কাছ থেকে আগে টাকা নিতে হবে সাপোজ, এটা কেন এই কনভারসেশনটা? আপনার ধরেন ইন্ডিয়াতে যখন বেসিক্যালি এইসব ভিডিও টিডিও বানানো স্টার্ট হয়েছে, আমরা কি ওইটার অনেক পরে স্টার্ট করছি না? কিন্তু সালমান ভাইরা কখন স্টার্ট করছে? ওইটার কাছাকাছি, কিন্তু অত দেরি না কিন্তু। বাট ওই ইন্ডাস্ট্রিটা কিভাবে গ্রো করছে আপনি দেখেন, রিসেন্ট টাইমসে এসে ইনফ্লুয়েন্সার অথবা কন্টেন্ট ক্রিয়েটরদের কোল্যাব হওয়া শুরু করছে। এই যে ধরেন এখন খুব রেগুলার বেসিসে হচ্ছে, এই জায়গায় আমরা পডকাস্ট করতেছি, আমি কালকে আপনার সাথে একটা প্ল্যান শেয়ার করলাম, ওইটা আমাদের হবে ইনশাল্লাহ সামনে ফিউচারে। তারপর হচ্ছে আপনার এই যে পাঠাওতে আমরা একটা কাজ করে আসছি, এরকম অনেক কিছু এখন হচ্ছে। বিকজ আমাদের যারা পাইনিয়ার ক্রিয়েটর ছিল
আমি বলতেছি না যে দে আর ব্যাড অর সামথিং, ঠিক আছে, এক্সিলেন্ট ক্রিয়েটার্স, হ্যাঁ। বাট আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, কে কন্টেন্ট ক্রিয়েশনকে কিভাবে নিতেছে এটা আমার কাছে মানে বোঝার দরকার আছে। কেউ কি এটাকে পার্ট টাইম গিগ হিসেবে নিতেছে নাকি ফুল টাইম নিতেছে, যে না এটা আমি করবোই। যেরকম রাফায়েত ভাই ফর এক্সাম্পল একদম সিরিয়াস অ্যান্ড ফোকাসড এটাতে, এবং এই কারণেই উনি তো এখনো টিকে আছে অ্যান্ড আরো ভালো করবে ইনশাল্লাহ সামনে। এটাই মানে যে সিরিয়াসলি নিছে সে তো আছে। এখন আপনি কন্টেন্ট না বানাইলে তো আর সিনিয়ররা থাকবে না, এটাই হচ্ছে আর কি। ওরা ঠিক সিনিয়র না। সালমান আমার থেকে 1 বছরের সিনিয়র, মানে কন্টেন্টের না, বয়সের হিসাবে খুব বেশি সিনিয়র না। আরো যারা যারা ছিল আসিফ টাসিফ, ওরা আসিফ আর আমি একসাথে ক্লাসও করছি। আচ্ছা আচ্ছা। সো ওরা মোটামুটি আমার সমানই, বাট ওরা ছেড়ে দিতে পারে নাই। অবশ্য ওরা অনেক আর্লি স্টার্ট করছে, আমি অনেক লেট স্টার্ট করছি। সো এমনও হইতে পারে আমি ওদের থেকে কম স্প্যান টিকবো, নেভার নো, বলা যায় না। সো হ্যাঁ, বাট হ্যাঁ আমি সামওয়াট এগ্রি করি যে দোষ আসলে ওদেরই হবে যদি কাউকে দিতে হয়। হ্যাঁ মানে ছেড়ে কেন দিল। আবার এইটাও আবার সত্য ভাই যে ওনারা একদম ইনিশিয়াল ক্রিয়েটার্স হওয়ার কারণে যেভাবে ওনারা হিট পাইছে, আমাদের কিন্তু এখন অনেক এক্সাম্পল আছে যে আমি অ্যাটলিস্ট আমি জানি যে আমার সবচেয়ে বাজে দিনটাতে আমি অ্যাটলিস্ট আই ক্যান কল ইউ যে ফারহান ভাই খুবই খারাপ লাগতেছে, মানুষ উল্টাপাল্টা বলতেছে, আপনি আমার বলবেন যে নিয়ে অনেকগুলো করতেছি 2 বছর ধরে, কিছু হবে না, আমি জানি কিছু হবে না, রাইট? রাফায়েত ভাইকে আমি ফোন দিতে পারি, কিন্তু ওনাদের কিন্তু কেউ ছিল না। ওনারা কিন্তু জানে না যে কেমনে রিয়্যাক্ট করতে হয়। ওই যে আপনি যেটা বলতেছেন যে হেটারদের সাথে এঙ্গেজ করতে করতে হেটারদের সাথে এঙ্গেজ করাই কন্টেন্ট হয়ে গেছে। আপনি তখন তাইলে ওই যে ক্রাউড ওয়ার্ক করতে করতে ম্যাটেরিয়াল বলতে পারতেছেন না, ঠিক আছে, কমেডিয়ান। এটাই আর কি মুশকিলটা ওখানেই হয়ে গেছে যে আপনার আমার মাঝখানে এটা হয়েছিল, আমার ক্যারেক্টারই ডিফেন্সিভ হয়ে গেছে। আমি যার সাথেই কথা বলতেছি আমি এই আর্টসটা ফিল করতাম যে আমার বুঝাইতে হবে যে না আমি কিন্তু ওই ক্যামেরার নিয়নটা না, মোর দেন দ্যাট। আমি এটা কেন করবো? কেউ যদি আমি এক জায়গায় এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার সাপোজ, ওইটা আমার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ওই জায়গায় আমার ডিফারেন্ট রোল আছে। সেই জায়গায় যদি কেউ বসে ভাবে যে ও তো বাজে ভিডিও বানায়, এটা ওর সমস্যা। যদি ইভেন সে চিন্তাও করে অ্যান্ড ও যদি রাইটও হয়, তার চিন্তা যে সে দুইটারে মিক্স করে ফেলতেছে। এখানে আমি প্রেজেন্টেশন কিরকম দিতেছি এটা তার মাথা ঘামানো উচিত, অথবা এই জায়গায় আমি কাজ কিরকম দিতেছি এটা তার মাথা ঘামানো উচিত। সো ইয়া, দ্যাটস ইট। এটা নিয়ে চাকরি নিয়ে কথা বলবো, বাট তার আগে আমাকে বলো তুমি কন্টেন্ট বানানো শুরু করছো কবে? গতকালকে আমি প্রথম জানলাম তুমি নাকি কমেডি স্কেচ বানাইতা, আমি জানতাম না। আমি তো জানতাম স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার। সো ওইটা শুরু হয়েছিল কবে, ওইটা শেষ হয়েছে কবে, দেন তারপর স্পোর্টস শুরু হয়েছে কবে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমার কিন্তু খুবই কম টাইম হয়েছে। আমি 2020-এর ফেব্রুয়ারির 25 তারিখ, 2 বছর আগের কথা। হ্যাঁ 2020-এর ফেব্রুয়ারির 25 তারিখ এনি কাইন্ড অফ ভিডিও ফার্স্ট বানাইছি। এনি কাইন্ড অফ ভিডিও আসলেও বেশ কম। হ্যাঁ বেশ কম। কেমন লাগে এই ব্যাপারটা যে এত কম সময়ের মধ্যে এত ফেম? আমি সত্য কথা ভাই, আমার একটা খুবই এটা ভালো দিকও, এটা আবার আমার সবচেয়ে খারাপ দিকও। আই এম নেভার অ্যাট পিস। মানে কালকে সত্য কথা বলতে গেলে আমি খুবই কম্পিটিটিভ মাইন্ডসেটের একজন মানুষ, অ্যান্ড আমার কোন সময় মনে হয় না যে মানে আই হ্যাভ ডান এনাফ। যেরকম আমার কাছে মনে হতেছিল যে কালকে কেন খালিদ ফারহান ভাইয়ের সাথে কেন বেশি মানুষ ছবি তুলবে, আমার সাথে তো আরো ছবি তোলা উচিত মানুষজনের, আমি তাহলে আরো নিজেকে পুশ করতে হবে। খালিদ ফারহান ভাই কি এমন, এই যে আমি আপনাকে শো শেষে বলতেছিলাম যে ভাই আপনার সাথে আমার কথা বলতে হবে, কারণ আই রিয়েলি ওয়ান্ট টু লার্ন যে আপনি কি বেটার করতেছেন এবং আমি কিভাবে আরো বেটার করতে পারি। আমার কালকে যখন মানুষজন ছবি তুলতেছে, মানুষজন চিল্লাপাল্লা, কোনটাই আমার কাছে ম্যাটার করতেছে না। আমার কাছে ম্যাটার করতেছে যে আমি এটা আবার রিপিট করতে পারবো কিনা। আমার কাছে ম্যাটার করতেছে যে এটাকে কিভাবে আরো বাড়ানো যায়। আমার কাছে ম্যাটার করতেছে যে কিভাবে আমি কোথাও দাঁড়াইলেই মানুষজন পাগল হয়ে যাবে ওই মোমেন্টটা রিচ করা। সো আমার ভিতরে, এবং এটার কারণে তো বুঝতেই পারতেছেন সমস্যাটা কি, কোনোদিনই আমি আমার নিজের সাকসেস সেলিব্রেট করতে পারি না, বিকজ আই এম নেভার অ্যাট পিস। আমি জানি আমি যেদিন 500,000 আমি রিচ করবো বা মিলিয়নও যেদিন রিচ করব, আমার কাছে মনে হবে যে ও শেট, ওইদিকে তো আরেকজন আরো বেশি করে ফেলছে, ওর পর্যায়ে যাইতে হবে। সো দ্যাট কিপস মি গোয়িং, অ্যাজ ওয়েল অ্যাজ এইটা আবার আমাকে প্যারাও দেয় প্রচুর। সো আমি কোন সময় ওই জন্য ওই যে আমি জানি না অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা করে কিনা, বাট আমি এরকম প্রচুর শুনছি যে ক্রিয়েটাররা জানোস নাকি যে আমার এরকম একটা হাবভাব আছে। আমি কোনোদিন আমার টিমমেট থেকে শুরু করে আমার আশেপাশের কোনো মানুষ আজ পর্যন্ত এটা আমার কাছে মনে হয় না বলতে পারবে যে আমার ইভেন এরকম একটা ভাব দেখছে যে এই রাস্তাঘাটে তো মানুষজন আমার চিনে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার, আমি বলতেছি না যে তোমার নাই, এটা কোনো মানে ছোট করতেছি না, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারের কোনো ভাব নাই। এক্স্যাক্টলি, বেশিরভাগ যেরকম মানুষ মনে করে যে না ভাবসাব আছে, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালো। ইভেন সালমান থেকে শুরু করে যাদের একটু অবভিয়াস মনে হয় যে ভাব থাকবেই ওদের, এগুলাও বেশিরভাগ আসলে খুবই ভালো ছেলে পেলে।
ওদের মানে সামনাসামনি কথা বললে বোঝা যায়। সরি আমি তোমাকে না 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 কারণ ভাই বলার agreed। জন্য। এবং ওই যেটা যে কন্টেন্ট ক্রিয়েটাররা তো কন্টিনিউয়াসলি রিয়ালিটি চেক খাইতে থাকে, হ্যাঁ। আমরা কিন্তু ওই যে বাবলে নাই, হ্যাঁ। বুঝেন কিন্তু যারা মুভি করতেছে সিরিজ করতেছে এটা বাবলে আছে, আপনার শুট করতেছে ভ্যানে ঢুকতেছে, তারপর ওই পার্টি যদি করার থাকে পার্টি করতেছে, আবার শুট করতেছে, কোনো ইন্টারাকশন নাই তো মানুষজনের সাথে, নর্মাল মানুষের সাথে যে ইন্টারাকশন আপনার আমার তো রেগুলার বেসিসে হইতেছে ইন্টারাকশন, আপনি আর আমি রিয়ালিটিতেই আছি। সেই জন্য আমাদের কোনোদিন ওই সেন্সে যদি আপনি বলেন যে ফেম হ্যান্ডেল করবে, ওইটা নিয়ে আমাদের কোনো সময় সমস্যা হবে না। আপনি জানেন যে ফেম আর হায়াত যে কোনো সময় চলে যেতে পারে, সো ওইটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। 2020 ফেব্রুয়ারিতে স্টার্ট করা, ফেব্রুয়ারি 25 তারিখে। আমি যদি কারোর নাম নিতে হয়, সাকিব বিন রশিদ সৌভাই, উনি হচ্ছে আমাকে মার্চের লাস্টের দিকে বলছে যে পেজ খুলে ফেল। আমি তখন মাত্র 3টা ভিডিও বানাইছি আমার প্রোফাইল থেকে। কি ভিডিও ছিল? ফার্স্টটা হচ্ছে যে ফার্স্টটা ইন্টারেস্টিং খুবই। আমি এর আগে আমি ফার্স্ট অফ অল 2020 ডিসিশন নিয়েছিলাম যে আমি নিজ থেকে কিছু একটা করব, নিজ থেকে কিছু একটা করতে চাই। তুমি পড়তেছো কোথাও? আমি ঢাকা ভার্সিটিতে পড়তেছি ইকোনমিক্সে। হ্যাঁ, 2020 আমি ফাইনাল ইয়ারে অলরেডি প্রি কোভিড সিচুয়েশন আর কি তখন, যে ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি এবং আমি চাই আমি তখন একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে 10 মিনিট স্কুল না আরেকটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে কাজ করতেছি, গুরুকুল অনলাইন লার্নিং, সমস্যা নেই, মানুষ তো জানি আমি কোথায় কোথায় কাজ করছি, তো ওখানে কাজ করতেছিলাম। সো ইনিশিয়ালি আমি একটু জ্ঞানী জিনিসপাতি বানাইতে চাইছি, যেরকম আমার একটা গুরুকুল দর্শন, গুরুকুল ফিলসফি নামে আমি একটা স্টার্ট করছিলাম গুরুকুলের চ্যানেলে। সো ওইটার প্রথম ভিডিওটা ছিল দ্য মিথ অফ সিসিফাসের গল্প, অ্যান্ড কিভাবে অ্যালবিয়ার ক্যামু হচ্ছে সিসিফাসের গল্পের সাথে বলছে যে ওয়ান মাস্ট ইম্যাজিন সিসিফাস হ্যাপি, ওইটা বইলে আর কি। ফিলসফির বড় নার্ডামি, ঠিক আছে, অনেক বুঝি ফিলসফি, এরকম অনেক পড়াশোনা করছি, মানে অনেক অনেক পছন্দ আর কি আমার ফিলসফি। তখন আমি ভাবছিলাম যে এইগুলি নিয়ে করব। আমার ফ্রেন্ড আদিবা, ও আমাকে রাতের বেলা বলছে মানুষ এইসব শুনতে চায় না নিয়ম, আমাদের কাছে আইমান সাদিক আসছে অলরেডি, মজার কিছু করো। তা আমার কাছে আমি ওকে বলছি যে দেখো প্রবলেম ইজ আমার কোনো অ্যাকসেন্ট নাই, কিন্তু এই যে বরিশাল্লা ভাষা, আমি নোয়াখাইলা ভাষায় কথা বলতে পারি না, কারণ আমার বাবাই নোয়াখাইলা ভাষায় কথা বলতে পারে না, কারণ বাবাই ঢাকায় বড় আর কি, নারায়ণগঞ্জের জন্ম, ঢাকায় বড় হয়েছে। তো আমার ফ্যামিলি তো আমি ওইভাবে দেখি নাই, আম্মুরা একটু অল্প অল্প বলে, কিন্তু ওইরকম কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। তো আদিবাকে বলছি যে আমি হচ্ছে এক্সপ্রেশন আমার খুব খারাপ, ইটস বিকজ আমি ডিবেট করছি একটা বড় টাইম পর্যন্ত, অ্যান্ড ডিবেটে যদি আপনি এক্সপ্রেশন দেন কোনো লাভ নাই, আপনি কি টু দ্য পয়েন্ট কথা বলতেছেন নাকি ওইটা ম্যাটার করে। সে এক্সপ্রেশন আমার নাই, তারপর আপনার হচ্ছে অ্যাকসেন্টও নকল করতে পারি না, তাহলে আমি কি করবো? আদিবা বলছে করো দেখি। তা আমি ওই দিন রাতে 25 তারিখের আগের দিন রাতে আমি জাস্ট একটা ছোট ভিডিও করে ওকে পাঠাইছি, দেখো তো এটা কেমন লাগে। তো বলছে আর একটু থাইমে বলো, ওই যে কালকেও যেটা আমার সাথে একটু থাইমে বলো। এর পরের দিন আই ওয়াজ হ্যাভিং আ লেজিট ব্যাড ডে, ঢাকা শহরের জ্যাম বলতে গেলে। আমার ভার্সিটি, আমি থাকি মিরপুর, আমার ভার্সিটি তো শাহবাগ থেকে আমি সিএনজিতে করে আসতেছি, ওই দিন আমি বাসে আসবো না, কারণ আমার কাছে যে না আমি নিতে পারতেছি না। অ্যান্ড প্রি কোভিড সিচুয়েশনে ঢাকা শহর পাগল হয়ে গেছিলো, মানে পুরা জ্যাম ট্যামের অবস্থা, এখন আবার সেম শুরু হয়েছে ওরকম অবস্থা। পুরা রাস্তায় গাড়ির শব্দ শুনতে শুনতে মানে আমার একদম কান ঝালাপালা। অ্যান্ড বাসায় আসার পরে আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছি, বিকজ আমার কিছু একটা কাজ ছিল রাতে, ঘুমাইতে পারতেছি না। তখন আই মেড আ ভিডিও, আমার ভিডিও টাইটেল ছিল দ্য রিজন অফ আওয়ার ডিপ্রেশন। তো ওই ভিডিও আমি 5 মিনিট তাকায় আছি মোবাইলের দিকে, কি হইতে পারে, সবচেয়ে বাজে কি হইতে পারে, যে মানুষজন ভাবতে পারে যে কি আমি কিন্তু ধরেন এটা ফ্লেক্স না ভাই, জাস্ট আমি কনটেক্সট দেওয়ার জন্য, আমি 5 টাইমস ন্যাশনাল চ্যাম্পিয়ন ডিবেটে। সো আমি ভাবতেছি যে মানুষজন কি ভাবতে পারে যে আর জ্ঞানী কথাবার্তা বলা ছিল ওই রকম করতেছে কেন ভিউর জন্য। পরে ভাবলাম যে কি আর হবে, ওইটা আপলোড করার পরে পরের দিনের মাঝে 1000 শেয়ার হয়ে গেছে ওই ভিডিও। অ্যান্ড দ্য প্রবলেম ইজ আমি ওই রিয়ালিটি চেক আরও পরে খাইছি যে ভিডিও আপলোড দিলে মানে ওই রকম হিট নাও হইতে পারে, ঠিক আছে। আমার জন্য মনে হচ্ছে তাহলে তো হবে। পরের ভিডিও দিলাম এরকম 300-400 শেয়ার, পরের ভিডিও দিলাম আবার 300-400 শেয়ার, অ্যান্ড লাইক শুভ ভাই বলছে পেজ খুলে ফেলি। পেজ খুলছি, প্রথম ভিডিও হচ্ছে কোভিড নিয়ে, যে স্কুল কলেজ বন্ধ করে, আবার 1000-1500 শেয়ার, খুব জোশ। এর পরের 3টা ভিডিও ফ্লপ, কড়া ফ্লপ, 2000 ভিউ, 2500 ভিউ। তখন পেজের নাম কি ছিল? পেজের নাম তখন শিহাব হাসান নিয়ন। আমি নাম নিতে চাই, সাদমান করিম, আমার এখন ও বিজনেস সাইটটা দেখে। সাদমান আমাকে খুবই সুন্দর একটা কথা বলছিল একদিন রাতে, আমরা স্টে ওভার করতেছি, তখন বলছে যে ভাইয়া আরেকটা নাম থাকা উচিত। ওর ফিলসফিটা হচ্ছে যে এটা তো একটা ক্যারেক্টার, ইফ দিস আ ক্যারেক্টার,
তুমি যেন পার্থক্য করতে পারো, যে তোমার যে মোমেন্টে আমি বলবো যে নিয়ন অ্যান্ড অনের ক্যারেক্টারটা কি, তখন তুমি নিয়ন অ্যান্ড অনের ক্যারেক্টারে ঢুকবা, আর তোমার আলাদা একটা ক্যারেক্টার থাকুক, সো দ্যাট ওইটা তোমার যেন রিয়ালিটি না হয়ে যায়, তোমার ভিডিও মেকিংটা যেন তোমার রিয়ালিটি না হয়। সে অবস্থা নিয়ন অলওয়েজ উইল বি সামথিং এলস। এটা ছিল সাদমানের ফিলসফি। এরপরে আমরা ভাবছি যে কি নাম দেওয়া যায়, তখন সাদমান বলছিল তুমি তো কিছুই করো না, কথা বলো শুধু নিয়ন অ্যান্ড অন, কথা বলতেই আছে অন অ্যান্ড অন এরকম। সো ওইটা থেকে দেওয়া। ওই 3টা ভিডিও ফ্লপ খাওয়ার পরে আমি 15 দিন কোনো ভিডিও বানাইতেছি না, ঠিক আছে। আমি তখন গুরুকুলে চাকরি করতেছি, অ্যান্ড আমরা হচ্ছে অফিস কোয়ারেন্টাইন করতেছি, অফিসে 7 দিন থাইকে গেছি, কারণ আমরা একটা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করতেছিলাম। একদিন আমরা সারা রাত কাজ করার পরে ভোর 6টার দিকে আমরা ইয়াতে গেছি, আমরা ছাদে গেছি যে সূর্য টূর্য দেখবো, যে ভোর হয়েছে এটা দেখবো। এরকম দেখা অবস্থায় আমার এক যখন আমার কলিগ ছিল, আমার খুব কাছের জুনিয়র সিফাত জোবায়ের, আমি ওকে জাস্ট একদম র্যান্ডামলি বলছি যে সিফাত, ভিডিও কলে মানুষজন কীরকম আচরণ করে ওইটা নিয়ে আমরা কথা বলছি। আমি এরপরে অফিস কোয়ারেন্টাইন থেকে বাসায় গেছি, ঘুম থেকে উঠছি, ভিডিও বানাইছি 19,000 শেয়ার ওই ভিডিওতে। অ্যান্ড এরপরে আমি বোঝা শুরু করছি, ও শিট, এটা তখন সিরিয়াসলি করা লাগবে, মানুষজন দেখা শুরু করছে। অ্যান্ড লাইক শুভ ভাই নক করে বলতেছে ভালো হয়েছে ভিডিও, অ্যান্ড মানুষজন অ্যাকনলেজ করেছে। এরপর থেকে বানাতে থাকা, স্পোর্টসে শিফট করা 2021-এর ফেব্রুয়ারি মার্চের দিকে। 21 ফেব্রুয়ারি, 1 বছর হয় না কিন্তু আমি স্পোর্টস নিয়ে ভিডিও বানাই। মেবি হয়ে গেছে, এখন হয়ে গেছে রাইট এখন মেবি হয়ে গেছে, নাও হইতে পারে, বাট হওয়ার চান্সই বেশি। স্পোর্টস নিয়ে কেন এত কিছু থাকতে? দুইটা তিনটা জিনিস আমার চিন্তা আসছে। আমি ফেসবুক ক্রিয়েটর, ফেসবুকে ভিডিও বানাই। ফেসবুক কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রমোট করবে, যেটা ট্রেন্ডিং, স্পোর্টস থেকে ট্রেন্ডিং আর কি হতে পারে। সো ডাজেন্ট ম্যাটার আমি কি বলি, ফেসবুক আমার ভিডিও প্রমোট করবে, বিকজ ওইটাই তখন সবচেয়ে ট্রেন্ডিং টপিক। অ্যান্ড আমি একটা জিনিস চিন্তা করার চেষ্টা করছি যে এরকম আর কারো মাথায় পাগলামি আছে নাকি যে রাত 3:30 বাজে খেলা শেষ হবে আর 5 মিনিটের ভিতরে ভিডিও আপলোড করবে, এই পাগলামি আর কারো মাথায় আসছে নাকি? এটা কারোর মাথায় নাই। আমি জানি অনেকের মাথায় পাগলামি আছে, কিন্তু আমার তো ট্যালেন্ট অনেক কম, আমি তো মিডিওকার, বাট আমি প্রচুর হার্ডওয়ার্কিং মানুষ। কোপা আমেরিকার সময় আপনার 6:30 7টার সময় খেলা স্টার্ট হইতো, পুরা খেলা দেখে 9টা 9:30টার সময় ঘুমায়ে 12টার সময় উঠে ভিডিও বানাইতাম। অ্যান্ড ওইটা বেসিক্যালি আমার তখন আমাকে অনেক ভিউজ দিচ্ছে, অ্যান্ড অনেক বেশি ফলোয়ার্স দিচ্ছে, অ্যান্ড বলতে গেলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাইছে। ইটস বিকজ প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে হাইলাইটস দেখতো আর আমার ভিডিও দেখতো যে কি হয়েছে। সো বেসিক্যালি মানুষজন এটা ভুল বুঝে, যখন মানুষজন আমাকে এটা বলে যে হ্যাঁ ভাই ম্যাচে যা হয়েছে সেটা বলে দিচ্ছেন, বাস ঘুম মাইরে তো ম্যাচটা এই জন্যই দেখছি যেন পরে বলতে পারি। কিন্তু স্পোর্টস নিয়ে কন্টেন্ট বানালে খারাপ ব্যাপার এইটা না, মানে ভালো ব্যাপার আমি বুঝলাম যে, অ্যান্ড আই এগ্রি যে ট্রেন্ডিং টপিক প্রমোট করতেছে অ্যালগোরিদম, ঠিক আছে, বাট খারাপ ব্যাপার কি এইটা না যে ট্রেন্ডিং টপিক রেলেভেন্সি চলে যাবে, যদি আমি নতুন কন্টেন্ট না বানাই তাহলে আমি শেষ। রাইট। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে শেলফ লাইফ অনেক কম। হ্যাঁ, কারণ বাংলাদেশের সাপোজ সিরিজ হইতেছে 4 দিনে 3টা ম্যাচ, প্রথম ম্যাচের ভিডিও আর ইয়া হবে না, মানে আপনার 2 দিন পরে আর চলবে না। আমার এই ট্রেড অফটাই নেওয়ার দরকার ছিল। আমি এটাই চিন্তা করছি যে অন্য কোনো ক্রিয়েটার এই সাহসটা করবে নাকি যে একদিন শেলফ লাইফের জন্য আমি কন্টেন্ট বানাবো। আজ লাইক এটা কেউ করবে না, এই জন্য আমি করবো, ঠিক আছে। কারণ এটা অন্য কারো ক্ষেত্রে এটা কোনো সেন্স মেক করবে না যে কেন আমি একদিনের জন্য কন্টেন্ট বানাবো, এটা ইররেলেভেন্ট থাকবে। বাট দেন এগেইন এখন চেষ্টা করতেছি যে বড় শেলফ লাইফের ভিডিও বানাইতে, বিকজ স্পোর্টসের এরকম হতে পারে আপনি যদি হিস্টোরিক্যাল কথাবার্তা বলেন অথবা অ্যানালিটিক্যাল কথাবার্তা যদি একটু বলা শুরু করেন, তখন কিন্তু ওগুলার শেলফ লাইফ আবার আছে, 10 দিন থাকতে পারে, 15 দিন থাকতে পারে। এখন ওইটাতে ফোকাস করতেছি, বাট ইনিশিয়ালি আমার দরকার ছিল স্পোর্টসের যত মানুষ পারি আমার প্ল্যাটফর্মে আনা। প্রথম কখন আমরা টাকা পয়সার মুখ দেখা শুরু করলাম ভিডিও থেকে? আমি 2021-এর বলতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি ফাইনালি দেখা শুরু করছি। ওই সেন্স যদি আপনি বলেন যে টাকা পয়সা, মানে এই টাকাটা কোথা থেকে আসছে? ফেসবুক অ্যাড রেভিনিউ? ফেসবুক অ্যাড রেভিনিউ থেকে আরও কম পরে আসছে, নর্মাল স্পন্সরশিপ থেকে আসছে। আচ্ছা, কীরকম আসছে বলা যাবে? আমার না বলতে সমস্যা নাই। ফার্স্টের পেমেন্ট আমি কত পেয়েছি? 10,000। হ্যাঁ, 10,000 টাকা। আগে আমাকে প্রথমে বলো যে এখন নিয়ন অ্যান্ড ডনের অপারেশনস কত বড়? আচ্ছা, ফার্স্ট এটাই বলো, অপারেশনস কত বড়, কয়জন আছে, তারা কি কি করে, এইসব। আচ্ছা, বিজনেস ম্যানেজার হিসেবে আছে এখন সাদমান করিম নাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে আছে হচ্ছে জাওয়াদ নাফি, আমাদের এডিটর 2 জন, যে চিফ এডিটর সে হচ্ছে খন্দকার ফাহিম, আর ফাহিমের আন্ডারে আছে আবার আনিস নামের একজন, স্ক্রিপ্ট রাইটার আছে
একজন আছে যে একদম যে পুরা জিনিসটা কন্ট্রোল করে স্ক্রিপ্ট রাইটিং এর, ওর নাম অনিম শামস। হুম। আর ওর আন্ডারে আরো 3 জন, এই জায়গায় সামিন নামের একজন আছে, আদিব আছে, জাওয়াদ আছে। এটা এরা কি সবাই ফুল টাইম তোমার সাথে কাজ করতেছে? ফুল টাইম না, সবাই পার্ট সবাই টাইম প্রজেক্টের হিসাবে টাকা হ্যাঁ, পাচ্ছে। বাট সবাই পেইড, এরকম কেউই না যে এক্সপোজার, যে হ্যাঁ যে এক্সপোজার দিব এরকম না, সবাই পেইড। আচ্ছা, সবাই প্রজেক্ট হিসেবে টাকা হ্যাঁ, পাচ্ছে, হ্যাঁ, ফ্রিল্যান্স। বুঝতে পারছি, ওকে। আর নিয়ন আর ননের আমরা যদি এমনি, আচ্ছা থাকি, এটা একটু পরে জিজ্ঞেস করি। তুমি আমাকে কি জিজ্ঞেস করবে বুঝতে পারছো, ওটা একটু পরে জিজ্ঞেস। মান্থলি কত টাকা? হ্যাঁ, মান্থলি কত টাকার রেভিনিউ। আচ্ছা, জিজ্ঞেস যেহেতু করতেছো বলেই ফেলি, মান্থলি কিরকম আমাকে বলো। 2021 সালে গত বছর আমাদের বেস্ট মান্থে কত টাকা ইনকাম হয়েছিল এন্ড ওয়ার্স্ট মান্থে কত টাকা ইনকাম আমি হয়েছিল? আসলে ওই হিসাবে ভাই একটা মান্থের পার্টিকুলার আপনাকে বলতে পারবো না এই সেন্সে, কারণ এজেন্সিরা তো অনেক পরে টাকা দেয় মাঝে মাঝে, আচ্ছা, হ্যাঁ। আবার এটার জন্য একটু সমস্যা হয়। বাট আপনি যদি এজেন্সির হ্যাঁ, টাকাটা তুমি যদি আমরা- রিসিভেবলস এর হিসাবে, আমি জানি না তুমি কিভাবে অ্যাকাউন্টিং করো। হ্যাঁ মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেহেতু এখনো অনেক গ্রো করি নাই, হ্যাঁ। এন্ড যেহেতু কম এজেন্সির সাথে কাজ করছি, আমার কাছে মনে হয় এখনো ডিলিং এ আমি অনেক পিছিয়ে আছি। আচ্ছা, আমার ডিলিং গুলো এখনো বাজে হচ্ছে অনেক, ঠিক আছে। অ্যান্ড বাংলাদেশে ওইভাবে দ্য প্রবলেম ইজ প্রচুর এজেন্সির কাছ থেকে এই ধরনের কথা সবাই শুনে যে আর উনি তো 5,000 টাকায় কাজ করে, আপনি কি ভাবেন নিজেকে? এই ধরনের সমস্যা হয়। বাট যেটা হয় যে আপনার দেখা যায় মাঝে মাঝে একটু বেশি লেট করে, এবং তখন তো এটা কাউন্ট করতে একটু সমস্যা হয়ে যায়। বাট সোললি যদি আমরা ফেসবুক রেভিনিউর কথা বলি, বেস্ট মান্থে 2021-এ বেস্ট মান্থে আমরা $2,000 কাছাকাছি গেছি, যখন ইভেন ফেসবুকের ইনস্ট্রিম মাল্টিপ্লায়ার চলতেছিল। $2,000 কাছাকাছি গেছি। ওয়ার্স্ট মান্থে আমার কাছে মনে হয় $500 থেকে $600 মাসে থাকবে। ওয়ার্স্ট মান্থে $500 থেকে $600 মাসে থাকবে। এভারেজে কি তাহলে আমরা 1000 ধরতে পারি? 1000 ধরতে পারি। আর আমরা মাসে ভিডিও আপলোড করি কয়টা ফেসবুকে? আমার অ্যাটলিস্ট নিয়ন অ্যান্ড নন থেকে যদি আপনি এভারেজ বলেন 15 থেকে 20টা ভিডিও আপলোড হবে। 15 থেকে 20টা ভিডিও আপলোড করি, আর তারপরে আমাদের এভারেজে $1000 মতো থাকে। এটা হলো অ্যাড রেভিনিউ। আমরা যদি এমনিও একটা এভারেজ বের করার চেষ্টা করি যে আমাদের স্পন্সরশিপ এন্ড ওই সব থেকে কত আসে মাসে, আমার কাছে মনে হয় যে এটা আপনি যদি বলেন যে অ্যাটলিস্ট 2টা কাজ তো করি মান্থলি, মাসে 2টা কাজ দুইটা কাজ করি। স্পন্সরশিপ। একটা থেকে আমরা কিরকম টাকা নেই? ধরেন যদি 25-30 25-30 অথবা 35 এরকম, তো ব্র্যাকেটটা আপনি ইজিলি ধরতে পারেন 50 থেকে 70 ধরেন। 50 থেকে 70, $700-800। হ্যাঁ হ্যাঁ, সো $1700-1800 মতো অপারেশন কাজ করে হইল। 9 জন সম্ভবত কাজ করে, না 8 জন কাজ করে কোম্পানিতে, 8 জন ফ্রিল্যান্স হিসেবে বেতন পায়। তুমি কোনো স্যালারি নাও নাকি, মানে ট্রেড লাইসেন্স করা ওইভাবে চলে ব্যবসা? না না না, ট্রেড লাইসেন্স হিসেবে চলে না। সো পার্সোনাল অ্যাকাউন্টে টাকা আসে সব নরমালি। তুমি স্যালারি নিচ্ছ না, পুরো টাকা আসে, তারপর তুমি যা যা পুরোটা আমি হচ্ছে ডিসবার্স করি। হ্যাঁ। আর আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের তো ফিউচার আমরা জানি না, মানে কোন সময় কি হয়ে যায় তো জানি না, এই জন্য আমি কোনো টাকাই ধরি না। আমি হচ্ছে যত টাকা হয় ইনভেস্টমেন্টে, মানে যে আমি এই যে সাপোজ সামনে আমি স্টুডিও করবো, ওইটাতে আমার একটা ইনভেস্টমেন্ট দরকার। আমি নিয়ন অ্যান্ড নন থেকে টাকা ধরি না। আমার লাইক যে যতগুলো আমার ইনভেস্ট করতে হবে এইটা, আর খুবই কম টাইমে দেখা যায় যে আমার কোনো পার্সোনাল রিজনসে আমি হচ্ছে নিয়ন অ্যান্ড নন থেকে টাকা নিই। তাহলে তুমি সার্ভাইভ করতেছো কিভাবে? চাকরির টাকা থেকে? চাকরির টাকা দিয়ে। ওকে, তাহলে সেকেন্ড কোয়েশ্চেন ওখান থেকে আসবে যে জেনারেলি যেটা হয় কন্টেন্ট ক্রিয়েটররা, লাইক আমি যদি এখন হঠাৎ করে দেখি যে রাফায়েত রাকিব একটা চাকরি করতেছে, আমি একটু শখ খাবো যে সে কন্টেন্ট ক্রিয়েটর, সে করবে ফোকাস, তার যদি টাইম থাকে হাতে সে আরো কন্টেন্ট বানাবে। $1000 আসতেছে আমার মাসে, আমি $2000 কেমনে করবো এটা নিয়ে চিন্তা করি। হয় কন্টেন্টের লেন্থ বড় হোক, বা ইউটিউবে কন্টেন্ট চলে না কেমনে চালাই দেখি, ওইটা না করে আমি চাকরি কেন করা শুরু করলাম? আমার ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস। আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কম বয়সে আর ছোট বয়সে নিজের বস হয়ে গেছি। মানে আমার কাছে মনে হয় যে আমার এখনো ওই যোগ্যতা হয়নি যে একটা কোম্পানি আমি চালাইতে পারবো। আপনি যদি কনসিডার করেন নিয়ন অ্যান্ড অন একটা কোম্পানি, তাহলে আমি ওইটা এখনো চালানোর ক্যাপাবিলিটি রাখি না। ইটস বিকজ অনেক কিছু আমি জানি না, সিইওরা কিভাবে ফাংশন করে, অথবা যে হেড থাকে আপনি তাকে যেই পজিশনে, তুমি যেই কোম্পানিতে কাজ করতেছো ওই কোম্পানির যে সিইও, সেও তো অনেক কম বয়সেই তার কোম্পানি শুরু করছে। হ্যাঁ, কোম্পানি শুরু করছে। নিয়ন 10 মিনিট স্কুলে কাজ করে। তোমার রোল টোল বলো আমাকে, তুমি 10 মিনিট স্কুলে কি করো? ও আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়াতে আমি হচ্ছে আপনার 10 মিনিট স্কুলের যে পেজেসগুলো আছে সেটা লিড হিসেবে আছি। হ্যাঁ, সো সোশ্যাল মিডিয়া লিড হিসেবে আছে আইমান, যে 10 মিনিট স্কুলের সিইও, সে বেশ কম বয়স থেকেই শুরু করছে। সো সেম লজিকে ও পারতেছে, তুমি পারতেছো না কেন? আমার কাছে মনে হয় যে আমি আরেকটু শিখতে চাই যে কিভাবে এই যে আইমান ভাইয়ের জিনিসটাই আমি আরেকটু বুঝতে চাই। অ্যান্ড আমার কাছে মনে হয় ওই লাক্সারিটা আমার কাছে আছে যে আমি আরেকটু শিখতে পারবো। এটার কারণ কি, আমি বুঝার চেষ্টা করছি যে ক্রিয়েটাররা যেটা হয় যে আমাদের স্পন্সররা অথবা ক্লায়েন্টরা যখন কোনো একটা কনস্ট্রেন্টের কথা বলে প্রেশার খেয়ে যাই, হ্যাঁ ক্রিয়েটিভিটিতে কিভাবে কনস্ট্রেন্ট আসে। আমি উল্টা ওইটা টেস্ট করতে চাইছি
যে আমি একটা কর্পোরেশনে যখন কাজ করব, একটা কোম্পানিতে যখন কাজ করব, সাপোজ আমি আপনার কোম্পানিতে কাজ করতেছি, আপনি কিন্তু আমাকে যাতা করতে দিবেন না। আপনার কিন্তু ব্র্যান্ড গাইডলাইন থাকবে তখন মাস্ট, ঠিক আছে? আপনি নিজের কন্টেন্টে হয়তো অনেক ক্রিয়েটিভিটি দিবেন, ঠিক আছে? এমন যদি হয় যে আপনার জন্য আমি কোনো কন্টেন্ট করতেছি, কিন্তু আপনার কোম্পানিতে কাজ করলে কিন্তু আপনি সেটা করবেন না। অবশ্যই কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন ফলো করতে হবে, এই জায়গায় আরও অনেক হাবিজাবি জিনিস থাকবে। আমি কনস্ট্রেইনটা এক্সপিরিয়েন্স করতে চাইছি, সো দ্যাট আমি একজন হেড হিসাবে অথবা একটা বিজনেস রান করার একদম ফ্রন্টম্যান হিসাবে যেন আমি আরও গ্রো করতে পারি। এবং এখন যখন আমি আমার টিম চালাই, তখন আমার জন্য জিনিসপাতিগুলো আরেকটু ইজি হয়ে গেছে। টিম চালানোটা হেকটিক হয়েছে আমার লাইফ অনেক, অ্যান্ড ওইটা ব্যালেন্স করা খুবই ডিফিকাল্ট হয়ে যেতেছে, শরীর টুরি খারাপ হয়ে যেতেছে। বাট আমি বুঝতে পারতেছি যে আমি বেটার ভাবে পারফর্ম করতেছি। তোমার বাসা কই? আমার বাসা মিরপুর 14। আচ্ছা, তাহলে দ্যাট মেক্স লাইফ একটু হইলেও ইজিয়ার, কারণ অফিসও মিরপুরে। বাট তারপরে একটা ফুল টাইম চাকরি করা, 10 মিনিট স্কুলে কি 9টা থেকে 5টা চাকরি করতে হয়? হ্যাঁ, মানে 10টা to 6টা, 10টা থেকে 6টা, সো 8 ঘন্টা চাকরি করতে হয়। 8 ঘন্টা চাকরি করা, তারপরে আবার নিজের একটা কোম্পানি চালানো, যেইটায় 8 জন মানুষ চাকরি করে। যেই পরিমাণ জিনিস আমরা শিখতেছি, ওইটা কি একটা ভালো ট্রেড অফ, যেটার জন্য আমরা লাইক এই যেই শিখাটা আমি শিখতেছি 8 ঘন্টা, ওই 8 ঘন্টা যদি আমি নিয়ন অ্যান্ড অনে দিতাম, তাইলে আমি ভুল কইরা যা যা শিখতাম, ওই শিখাটা কি ওই 8 ঘন্টা দিয়ে আমি যে অন্য আরেকজনের কোম্পানি বড় করতেছি ওইটার থেকে বেশি ভ্যালুয়েবল হইতো না? আমার কাছে মনে হয় যে মানে আমার টেন্ডেন্সি স্কুলে কাজ করার অথবা কোনো একটা চাকরি করার, সেটা যে কোনো জায়গায় হইতে পারে। আমরা যেহেতু অনেক পরে আছি, ফিউচারে আছি, আমি যে কোনো জায়গায় থাকতে পারি। বাট আমার কাছে মনে হয় ওই জায়গায় কাজ করার আরেকটা বড় কারণ হচ্ছে যে নিয়ন আর নন যেন কোনোদিন অফ না হয়। এটাও আমি ওইটার জন্য একটা স্টেবিলিটি চাই। এবার আমি ওইটার জন্য আমি একটু ডিফেন্সিভ মানুষ, কিন্তু আমি ধরেন এমনিতে অনেক বেশি যে আইডিয়াজের ক্ষেত্রে যে হ্যাঁ যাই, ঠিক আছে, কিন্তু আবার একটু ক্যালকুলেশনও করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে ওই যেটা আমি আপনাকে বলছি যে কিভাবে আমি এত টাকা সেভ করতে পারছি, সাপোজ এখন পর্যন্ত যা সেভ করছি, ইটস বিকজ আমার নিজের যে খরচ, আমার এই জায়গায় আসার ধরেন যেই উবার রাইডের খরচ, সেটা কি আমি তো নিজের ওই চাকরির টাকা থেকে ওইটা করাইতে পারতেছি, মানে ওই এক্সপেন্সটা ওখান থেকে আমি তো বাঁচাই ফেলতেছি। সো এই জন্য আমি তখন সেভিংটা ওই টাকাটা করতে পারতেছি, সো দ্যাট আগামী এক বছর যদি এমন হয় যে নিয়ন অ্যান্ড অন কোনো রেভিনিউ জেনারেট করতে পারতেছে না, অথবা ধরেন মান্থলি কেবলমাত্র, বুঝতে পারতেছেন 8 জন যে কোম্পানিতে কাজ করে, আমার কিন্তু $500 বা $600 দিয়ে কিছু হবে না, $1000 দিয়েও কিছু হবে না, এর চেয়ে বেশি টাকা লাগবে আমার অবশ্যই, আমি যদি ভালো কম্পিটেন্ট যদি মানুষজনকে নিয়ে কাজ করতে চাই, অ্যান্ড এটা আরও এক্সপ্যান্ড করবে সামনে, রাইট? কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি একটু ভীতু দেখে আমি ওই স্ট্যাবিলিটির কথা একটু চিন্তা করি যে ওইটাও আমার দরকার আছে। এইরকম সময় কি খুব তাহলে তাড়াতাড়ি চলে আসবে? যে মানে আমি যেভাবে জিনিসটা দেখতেছি অবজেক্টিভলি, আমার মনে হয় না এই দুইটা একসাথে খুব বেশি দিন কন্টিনিউ করা পসিবল। কন্টিনিউ করলে মানে হয়তো চলবে, কিন্তু এভাবেই চলবে। নিয়ন অ্যান্ড অন 10 মিনিট স্কুল অনেক বড় হয়ে যেতে পারে, নিয়ন অ্যান্ড অন এর থেকে অনেক বড় হয়ে যাবে। 8 ঘন্টা চাকরি করার পরও এক কোম্পানির সিও আরেক কোম্পানিতে যে 8 ঘন্টা চাকরি করবে, তার মেইন কোম্পানি বড় হবে, তারপরেও এই চান্স বেশ কম। আর যদি হয়ও, অ্যাট হোয়াট এক্সপেন্স? আমি ঘুমাইতেছি না, আমি সারাক্ষণ টেনশন করতেছি, ওই এক্সপেন্সে এই ব্যাপারটা আমার কেমন জানি মনে হয় যে এইটা কি আমি যে জিনিস শিখবো ওটার সাথে কম্পেয়ার করলে ওয়ার্থ ইট নাকি? আমি যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় না ওয়ার্থ ইট। এটা আমি তোমাকে 10 মিনিট স্কুল থেকে সরানোর জন্য বলতেছি না। 10 মিনিট স্কুল আমার বেশ পছন্দের কোম্পানি, আমি অনেক পছন্দ করি। কম্পিটিটর হতেছে। ট্রু। না, আমি পুরাই আপনার সাথে এগ্রি করি যে এইটার যে ট্রেড অফটা নিতেছি, ইভেন আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা ভুলে যাই যে আমাদের ব্রেইন এবং মাইন্ড কত টায়ার্ড হয়ে যায়। যেরকম ভাই বিশ্বাস করবেন না, আমি এরকম মানুষ ছিলাম যার ঘুমাইতে অনেক কষ্ট হইতো, ঠিক আছে? কারণ হচ্ছে আমার মাথায় 100 চিন্তা ভাবনা দৌড়াদৌড়ি করতেছে, আর আমি ঘুমাইতে পারতেছি না। এখন আমি যেই সময় চাই ওই সময় ঘুমিয়ে যেতে পারি, বিকজ আমার এত বেশি ঘুমের ঘাটতি আছে যে আমার বডি চায় শুধু ঘুমায় যাইতে। এটা হচ্ছে কাহিনী, অ্যান্ড আমি এটা পুরাটাই বুঝতে পারতেছি। অ্যান্ড আমি জানি যে দ্য ট্রেড অফ ইজ হাই, বাট আমি যদি ওই একদম প্রপার ফিউচারটা দেখতে পারি যে হ্যাঁ নিয়ন অ্যান্ড অন এই জায়গায় চলে গেছে, অ্যান্ড ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রিও অ্যাজ ওয়েল অ্যাজ এখানে চলে গেছে, তখন আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার ডিসিশন হয়তো নিতে পারবো। তোমার মনের গভীরে কোনো জায়গায়, কোনো ক্ষুদ্র কোনায় কি এইরকম চিন্তা কখনো হয় যে নিয়ন অ্যান্ড অন বন্ধ হয়ে যাইতে পারে, এই জন্য আমার চাকরির ক্যারিয়ার যেন ঠিক থাকে, আমার ক্যারিয়ার প্যাথ যেন ঠিক থাকে, ওখানে যেন কোনো ঝামেলা না হয়? এরকম মনে হয়? হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে এইটা দেখেন,
আমি বাংলাদেশে মানুষের তো কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে বাজে পারসেপশন আছে অনেক, যে আমরা পড়ালেখা তো করি নাই, ঠিক আছে, এখন চেঞ্জ হইতেছে আপনার এনায়েত ভাইয়ের এদের কারণে, কিন্তু আগে কিন্তু আসলেই এ ধরনের ইয়ে আছে যে আরে ঘুরে ফিরে, ঠিক আছে, এরকম মানুষই। সো আমার কাছে মানে চাপটা হইতেছে যে ভালো ইউনিভার্সিটি থেকে ভালো সাবজেক্টে পড়ছি, যদি এমন হয় যে আনএমপ্লয়েড থাকা লাগে, ওই ভয়টা আছে যে বা কোনোদিন আমার পেরেন্টস দুনিয়ার ওয়ান্ডারফুল পেরেন্টসদের আমি জানি যে একদম এর মাঝে একদম উপরে, ঠিক আছে, অ্যান্ড আমি জাস্ট চাই না যে আমার পেরেন্টসের এটা কোনো সময় বলা লাগে যে আমি আনএমপ্লয়েড। ওই ভয়টা আছে, অবশ্যই ওই ভয়টা আছেই, অ্যান্ড মাঝে মাঝে মনেই হয় যে নিয়ন অ্যানন যদি কোনোদিন কই মাঝে, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা আর যে কেউ জাস্ট একটা, আমার কাছে মানে মাঝে মাঝে একটা স্ক্যান্ডেল থেকে জাস্ট দূরে, ঠিক আছে, পুরা ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া থেকে। ওই স্ক্যান্ডেল সত্য হইতে হবে না, মিথ্যা হইলেও পুরা এটা অনেকেরই মনে হয়, এই কারণে অনেকে চাইলেও ফুল টাইম যাইতে পারে না। এবং এটার পুরোপুরি এক ব্যাপার না, বাট তুমি যেহেতু অ্যাফিলিয়েট সাইড নিয়ে অনেক কাজকর্ম করছো 10 মিনিট স্কুলের সাথে, তুমি রিলেট করতে পারবা। আমরা যখন নভেম্বরে আমাদের কোর্সের জন্য ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন করলাম, আমি এনায়েতকে যেহেতু আমি পার্সোনালি চিনি, ওকে আমি বলছি যে আমি জিজ্ঞেস করছি যে আমি যদি ওর কোনো একটা ভিডিও স্পন্সর করতে চাই, ওকে দিয়ে কোনো একটা ভিডিও বানাতে চাই, তাহলে কত টাকা? ও বলছে যে ও গতকালকে বললে কোনো সমস্যা নেই, সো 35,000 টাকা ও বলছে তখন। তো আমি বলছি যে ওকে, কিন্তু আমার মতে 35,000 টাকা না নিয়ে আমাদের একটা অ্যাফিলিয়েট অপশন আছে, আমরা 10% দিই, 10%-এর ডিলটা নেওয়া ভালো হবে। এনায়েতকে আমি কোনোভাবেই বুঝায় রাজি করাইতে পারলাম না যে 10%-এর ডিলটা নিলে ভালো হবে। আমি বেসিক্যালি বলছিলাম যে আমি হয় 35,000 টাকা দিতে পারি অথবা 10% দিতে পারি সব সেলের। 10% সেল নিতে রাজি হয় নাই। তারপরে আমরা এর থেকে আরো অনেক বেশি টাকার কোর্স বেচছি, 165 সামথিং আমার এক্সাক্ট নাম্বার, বা 265 এরকম কিছু একটা, অনেক বড় ডিফারেন্স। সো ওর অনেক টাকা লস হয়েছে, এন্ড ওইটা করে নাই জাস্ট বিকজ ও আমাকে বলে নাই, কিন্তু বলার সময় আমি বুঝছি যে ইনস্ট্যান্ট মানির যে গ্র্যাটিফিকেশনটা বা ইনস্ট্যান্ট স্যালারির যে সেফটি নেটটা, ওই উইন্ডোতেও চিন্তা ভাবনাটা করছে। ফুল টাইম বিজনেসে মুভ করার সাহসটা পায় না, ভাবে যে চাকরি করতেছি, দুইটাই একসাথে কতদিন চালানো যায় চালাই, একটু দেখি আমি এই রিস্কটা কেন নিব যে চাকরি ছেড়ে দিব, তারপর যদি ওখানে কিছু না হয় তাহলে তো আমও গেল, ছালাও গেল। হিসেবে ভাই আমরা নিজেরাও তো সিকিউর না। হ্যাঁ, আমি যদি আসলেই আমার উপর 100% বিশ্বাস করতে পারতাম যে আরে হবে না কেন, নিয়নের একদিন একাডেমি হবে, একটা স্পোর্টস একাডেমি হবে, মানে ব্রিলিয়ান্ট বিজনেস মডেল, রাইট? এইটা হচ্ছে মানে আর বেটার কি হইতে পারে, ঠিক আছে, ওইভাবে যদি জিনিসটা থাকে, এবং অবশ্যই অনেক বেশি পসিবল যদি আমি ওই অ্যাঙ্গেলে চিন্তা করি। স্পোর্টস মার্চের কথা আমরা চিন্তা করতে পারি, 100 বিজনেস আসপেক্ট চিন্তা করতে পারি। তা আমি নিজেকে নিয়েই আমার কাছে মনে হয় যথেষ্ট কনফিডেন্ট না যে আসলেই কি এত ভালো কন্টেন্ট বানাই, অথবা আমি কি আসলেই এতদিন রিলেভেন্ট থাকতে পারবো। তুমি কি এমন কখনো ভাবছো যে তুমি চাকরি করবা অন্য একটা কোম্পানির, নিয়ন অ্যান্ড অনের সিইও থাকবে অন্য কেউ, তুমি নিয়ন অ্যান্ড অনের জন্য শুধু ভিডিও বানাবা, এরকম? আমার উল্টাটা আছে যে আমি সিইও, অন্য কেউ ভিডিও বানাইতেছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। যেরকম নাচ ডেলিতে এখন হইতেছে, অন্য আরেকজন ভিডিও বানাচ্ছে, এবং আমার কাছে মনে হয় ওইটা নিয়ে আমার কোনোই সমস্যা নাই। যেরকম আমি চাই না অন্যান্য ক্রিয়েটাররা এটাতে মানে স্ক্রিন শেয়ার করতে ইনসিকিউর হয় কিনা আমি চাই না, বাট আমি চাই যে আরো মানুষ আসুক, বিকজ আমি একটা বেসিক জিনিস যে মানুষের আমার কতক্ষণ চেহারা দেখতে ভালো লাগবে, পসিবলই না। এবং আমি যত দ্রুত সবকিছু দিয়ে দিচ্ছি, আমি তত দ্রুত ইররিলেভেন্ট হব, কারণ আমার চেহারা দেখারও তো মানুষের একটা ইচ্ছা শক্তি আছে যে এটা পরে আর ভালো লাগতেছে না, 2 বছর দেখবে হাইস্ট। এখন যদি 2 বছরে আমি নিজের চেহারাকে কম ইউজ করি, তাহলে আমি হয়তো 5 বছর সার্ভাইভ করে যাব, ওইটাও তো চিন্তা আছে। আমি অনেক বেশি চাই যে অন্য মানুষজন আমার প্ল্যাটফর্মে, মানে আমার দিন শেষে ব্যবসাটা অথবা বিজনেস আসপেক্টটা হবে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা, ইটস নট অ্যাবাউট আমার ফেস, মোর দেন দ্যাট যে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা মানুষ ইউজ করতেছে, অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলে এনি কিছু হইতে পারে সেটার মাধ্যমে। হ্যাঁ, দ্যাটস আ নাইস অ্যাঙ্গেল। আমার একসময় মনে হয়েছে, যদিও আমি ফেসের ব্যাপারে আমি চাইছিলাম যে অনেকটা সেম, কিন্তু একটু কিঞ্চিত ডিফারেন্স আছে। আমি চাইছিলাম যে প্রত্যেক বৃহস্পতিবার আমার চ্যানেল থেকে আমি অন্য আর একটা ক্রিয়েটরের ভিডিও আপলোড করব, কিন্তু শর্ত হইলো ভিডিও হইতে হবে অ্যানিমেটেড ভিডিও উইথ ভয়েস ওভার। সো বিজনেস ভিডিও হবে, কেস স্টাডি টাইপ জিনিসপত্র আপনি বানাবেন, আপনি অ্যানিমেশন বসাবেন, বা অ্যানিমেশনই বসাইতে হবে জরুরি না, আপনি চাইলে বিরোল ইউজ করতে পারেন বা ক্লিপ ব্যবহার করতে পারেন, কপিরাইট ফ্রি বা কিনে আনতে পারেন। বেসিক্যালি ধরো অ্যাপল কেমনে $1 ট্রিলিয়ন কোম্পানির ভ্যালুয়েশন পাইলো, এটার উপর একটা 10 মিনিটের কেস স্টাডি। আপনার ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে, যেহেতু আমার চ্যানেলে আপলোড হলে অনেক মানুষ দেখবে, বিজনেস সব কিছু মিলে যাচ্ছে, রেভিনিউ যা হবে আপনি 65 নিলেন, আমি 35% নিলাম, আপনি টাকা পাইলেন, আমার একটা ভিডিও বাড়লো, আমিও টাকা পাইলাম 35%, অ্যান্ড আমার কোনো এফোর্ট দেওয়া লাগলো না। এইটা ছিল আমার প্ল্যান। সো এই প্ল্যানে আমি কাজ করার চেষ্টা করছি, কিন্তু
যখন আমি বলছি যে আমি চেহারা দেখাইতে দিব না and কোনো ব্র্যান্ড ইউজ করতে দিব না, তখন কেউ আর রাজি হয় নাই। বিকজ সবাই, আমার অডিয়েন্সও আবার একটু এরকম, একটু এন্টারপ্রেনারিয়াল, সবাই চাই যে নিজের কোম্পানি হবে, অন্যের জন্য কিছু করবো না। বাট আমি মোটামুটি কাউকে রাজি করাইতে পারি নাই যে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি আপনার চ্যানেলের জন্য আমি ভিডিও বানাবো, হয় নাই। এটা আপনার কাছে মানে কি মনে হয় যে এটা আসলে করা উচিত ছিল নাকি? আপনি হইলে করতেন নাকি? হ্যাঁ, আমি এখনো ভাবি কিছু চ্যানেল আছে যেমন ধরো বিজনেস ইন্সপেকশন ভিডিও, আমার এখনো প্ল্যান হলো আমি ওদের ভিডিও, ওদের চ্যানেলটা কিনবো, ওদের চ্যানেলটা কিনে ওদের সব ভিডিও হাইড করবো, হ্যাঁ, এবং আমার চ্যানেলে এক এক করে আপলোড দিব। এটা আমার ওয়ান অফ দ্য প্ল্যান। সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, অবশ্যই অবশ্যই বিজনেস হ্যাঁ হ্যাঁ দিতেই পারি আমি, and তখন আমার চ্যানেল গ্রো করবে, আমার চ্যানেল যখন গ্রো করবে ওই সাবস্ক্রাইবাররা আমার নতুন ভিডিও দেখবে একটা অংশ, ওখান থেকে আরো রেভিনিউ জেনারেট হবে, তাদের কেউ কেউ কোর্স কিনবে, সব মিলে একটা বিশাল অপারেশন হবে। আমার কাছে মনে হয় ভাইয়া এইটার একটা বড় কারণ কি, আপনি পুরা জিনিসটা বিজনেস অ্যাঙ্গেল চিন্তা করতেছেন, কিন্তু অধিকাংশ আমরা যারা ভিডিও বানাই আমরা তো চাই মডেল হইতে, আমরা তো চাই অ্যাড করবো, আমরা নাটক সিনেমা করবো, বুঝেন নাই? সেজন্য নিজের চেহারাটা দেখা ইম্পর্টেন্ট অনেক, যে চেহারা যত ফেমাস হবে। বাট ওই যে আমিও ইভেন যেটা যে অন্য কেউ আমার ইভেন আমার প্ল্যাটফর্মে অন্য কেউ চেহারা দেখাইলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার কাছে মনে হয় চেহারা কয়দিন, মানে আমার চেহারাটা কয়দিন ইয়া করতে পারবো আমি, সো এর চেয়ে হাইট করি। যদি কিউরিওসিটি গ্যাপ থাকে মানুষের, যে নিয়ন ভাই কেন আসতেছে না, যেরকম আমি রিয়াকশনস ভিডিও এখন বানাইতেছি না, এটা আমি 6 মাস বানাবো না, ঠিক আছে, কিউরিওসিটি গ্যাপের জন্য, যে এটা যেহেতু অনেকদিন পরে আপলোড হয়েছে আমি বলতে সমস্যা নেই, যে কিউরিওসিটি গ্যাপের জন্য, যে যেদিন বানাবো ওই দিন হয়তো মানুষ অনেক পছন্দ করবে, সো মানুষকে ওই টাইমটা দিতেছি যে মানুষজন একটু মিসও করুক, এটাই আর কি। না, তোমার কখনো মনে হয় যে যদি তুমি ফেসবুকে এত পপুলার না হয় ইউটিউবে অনেক পপুলার হইতো, তাহলে তুমি আরো সেফ থাকতা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ মানে প্রবলেম কি দেখেন, আমরা এখনো কন্টেন্ট ক্রিয়েটর বলি না, কিন্তু এখন বলি ইউটিউবার, ঠিক আছে। আমার নিজের পার্টিকুলারলি এই জিনিসটার সাথে প্রবলেম আছে। আমার কাছে মনে হয় প্ল্যাটফর্ম যে কোনোটা হইতে পারে। ওই যে নাস হচ্ছে একটা নিজের ইন্টারভিউতে বলতেছিল যে আপনি কি টাইপের অডিয়েন্স চান, ওইটার বেসিসে আপনার নিজের প্ল্যাটফর্ম হচ্ছে সিলেক্ট করা উচিত। আমি চাই ফেসবুকের অডিয়েন্স, এবং এই জন্য আমি ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। আপনি যদি লিঙ্কডইনের অডিয়েন্স চান, লিঙ্কডইনের ভিডিও দেন অ্যান্ড হোয়াট নট। আমার কাছে মনে হচ্ছে স্পোর্টস সবচেয়ে বেশি রিলেভেন্ট হচ্ছে ফেসবুকে, এটার কারণ হচ্ছে ফেসবুক ওই যে ওইটাকে ট্রেন্ডিং রাখবে, এবং মানুষজন ওইটা নিয়ে যখন কথা বলবে, ফেসবুক যখন দেখবে যে খালিদ ফারহান বলছে যে হ্যাঁ সালাদকে ভালো গোল দিয়েছে, নিয়ন অ্যান্ড অনের ভিডিও রে সাজেস্ট করো, ঠিক আছে। আমার কাছে ব্যাপারটা অনেকটা এরকম ছিল, অ্যান্ড এই কারণে আমি ফেসবুকের জিনিসটা পুশ করছি। বাট বাংলাদেশে যেটা হয় যে ইউটিউবাররা, মানুষজন তো ওইটাকে প্রফেশন পায়, কন্টেন্ট ক্রিয়েশনকে এখনো প্রফেশন চিন্তা করা স্টার্ট করে নাই, ইউটিউবিং একটা প্রফেশন। সো ইউটিউবাররা একটু সেফ সাইডে আছে, দ্যাট ইজ ট্রু, আপনারা সেফ সাইডে আছেন। আমার দুই জায়গায় ফলো, হ্যাঁ সব দিক দিয়ে সব দিক দিয়ে। বাট ফেসবুকে কম। আমি যা আমার এক্সপিরিয়েন্সে দেখছি, ফেসবুক ফলোয়ারের কোয়ালিটি একটা ইউটিউব সাবস্ক্রাইবারের কোয়ালিটি থেকে খারাপ। যদিও সেম মানুষও হইতে পারে অনেক সময়, মানে ধরো এমন তো না যে আলাদা সবাই, এই 4 লাখের মধ্যে 3 লাখের মধ্যে ধরো 1 লাখ সেম বা 2 লাখ সেম মানুষই যখন ইউটিউবে একটা ভিডিও দেখে, ধরো 2 জায়গায় সে একটা খারাপ ভিডিও দেখছে, ইউটিউবে যখন সে খারাপ ভিডিওটা দেখে একটা বাজে কমেন্ট সে বেশিরভাগ সময় করে না, ফেসবুকে যখন সে একটা খারাপ ভিডিও দেখে সে একটা বাজে কমেন্ট করে, প্লাস খোঁচা মারার চেষ্টা করে, কারণ সে জানে ওর বাজে কমেন্টটা ওর ফ্রেন্ডরা সবাই দেখবে ফেসবুকে, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া। ইউটিউব বলে নিজেদের মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া, বাট ইউটিউবে ওর কমেন্ট ওর ফ্রেন্ডরা কখনো দেখবে না, চান্স খুব কম। তো ওইখানে ওই আর্জটা দেখাইতে হবে আমার, আমি একটু দেখাই আমি কত স্মার্ট, ওইটা ওরা ভাবে না অত। প্লাস ইউটিউবে যখন মানুষ যায় তখন আমার মনে হয় যে ওরা আরেকটু রিল্যাক্সড মুডে থাকে অ্যান্ড আরেকটু শান্তি মাইন্ডসেটে থাকে, অ্যান্ড ওই কারণে দেখা যায় যে কনজামশন ভালো হয়, এক্সপিরিয়েন্স ভালো হয়। ইউটিউবার বা ইউটিউবে যারা ভিডিও দেয় তাদের সাথে তাদের রিলেশনটা এই কারণে ভালো হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্যারি ভেইনারচাক বলবে যে সব জায়গায় বানাও, যা আছে সব জায়গায় দিতে থাকো, ওইটা প্রবাবলি বেস্ট যদি তুমি সব জায়গায় সব কিছু দিতে পারো। বাট যদি র্যাঙ্কিং করতে বলা হয়, ইউটিউবকে আমি সবসময় সবার উপরে রাখবো ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে। বাট এখন ধরো আমি আর তুমি তো পুরান আমলের মানুষ, নতুন আমলের মানুষরা বলবে যে টিকটকেই সবাই ভিডিও বানাও, অন্য কোনো কিছুই বুঝি না। হ্যাঁ হ্যাঁ। সো বাট টিকটকের আমার কাছে মনে হয় টিকটক নিয়ে আমরা এত কথা বলার সাথে সাথে এইটাও আবার বোঝা দরকার আছে যে টিকটক কিভাবে ফাংশন করে। টিকটক কিন্তু বেশি দিন কাউকে রিলেভেন্ট রাখে না, আপনি দেখবেন যে প্রচুর, কারণ টিকটকের পুরা খেলাটাই তো ফর ইউ পেজের, এবং যেটা ওরা হ্যান্ডেল করে, রাইট? সো ফর ইউ পেজ যদি ওরা হ্যান্ডেল করতে পারে, ওরাই ডিসাইড করতে পারে, ঠিক আছে, যে খালিদ ফারহানের কি প্রমোট করবো কি করবো না। আপনাকে বেশি দিন প্রমোট করে ওদের লাভও নাই, কারণ যেই প্ল্যাটফর্মের ফিলসফি এটা যে মানুষের অ্যাটেনশন স্প্যান কম, সেটা কেন একজন মানুষের বেশি দিন রিলেভেন্ট রাখবে? আমি এটাও ভাবা দরকার। টিকটকে ভিডিও আপলোড করছো? অনেকবার আপলোড করতে চাইছি, 3-4টা ভিডিও আসতেও আমার টিকটক, কিন্তু আমি কোনোদিন, মানে আমি যতবারই আমি, মানে প্ল্যাটফর্মটা তো আমরা
আপনি আর আমি ভিডিও আপলোড করি নাই, কিন্তু আমরা তো বুঝি যে প্ল্যাটফর্মটাতে কি করতে হবে, এইটুক ইয়া হয়েছে, আমাদের ধারণা হয়েছে। আপনার কিন্তু মন চাবে না, মানে এই যে নাচা গানা করা অথবা লিপসিং, ওইটাই তো টিকটকের হ্যাকস, যে আপনার ডুয়েট করতে হবে, আপনার লিপসিং করতে হবে, আপনার ট্রেন্ডিং জিনিসে ভিডিও বানাইতে হবে, মন চায় না, এটা হচ্ছে সমস্যা। আমরা যতই বলি যে আমরা অ্যাডাপ্ট করতেছি, আমরা একটা পর্যায়ে যে আর অ্যাডাপ্ট আসলে করি না। এটলিস্ট আমার ক্ষেত্রে আমি দেখতেছি যে আমি বুঝতেছি একদম ক্লিয়ারলি যে আমার ইনস্টাগ্রামে আরও অ্যাক্টিভ হওয়া উচিত। ভিডিও শুরুর আগে আমরা বলতেছিলাম হ্যাশট্যাগ দেওয়া, হ্যান ত্যান হাবিজাবি, আমি দেই না। টিকটকে আমার অ্যাক্টিভ হওয়া উচিত, আমি একদম ক্লিয়ারলি জানি। কিন্তু আমার বয়স্ক মন, আমি টিকটকে কীভাবে অ্যাড দেওয়া যায় এটা নিয়েও একটু দেখছি যে আমি অ্যাড দেই। ওই যে সে ফেসবুক গ্রুপের কথা বলতেছিলাম অনেকক্ষণ আগে, টিকটকে বাংলাদেশ থেকে অ্যাড দেওয়া যায় না, মানে সরি বাংলাদেশ থেকে অ্যাড দেওয়া যায়, বাংলাদেশকে অ্যাজ আ কান্ট্রি টার্গেট করা যায় না টিকটকে যখন তুমি বিজনেসের অ্যাড রান করবা। সো আমি ওটা দিতে পারি নাই, বাট আমার প্ল্যান ছিল যে ওইভাবে দিয়ে ফলোয়ার মানে দেখি আমরা রিটার্গেটিং করা যায়। আর ওই তো বয়স্ক মাইন্ড, এখন আমার নতুন কোনো প্ল্যাটফর্মে যাইতে ইচ্ছা করে না। এটা তো ভাই হবেই, কিছু জিনিস আসলে ওইটাই তো আপনাকে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এক্সক্লুসিভও রাখে, মাঝে মাঝে স্পেশালও রাখে। হ্যাঁ, সব কন্টেন্ট সব টাইপের প্ল্যাটফর্মে আপনার যাওয়া উচিত, বাট এটাও বোঝা উচিত যে সব কন্টেন্ট তো ডিফারেন্ট। এখন আপনি যেই জাস্ট বিকজ আপনার ভিউ হয়, জাস্ট বিকজ আপনি টিকটকে দিলে এমনিতেই টিকটক 1 মাস পরে আপনাকে প্রমোট করবে, আপনাকে পুশ করবে আপনার কন্টেন্টগুলো, কারণ আপনি নোন ফেস। তাই বলে আপনি ওই টাইপের কন্টেন্ট বানায় ফেলবেন, তাহলে তো বেসিক্যালি অ্যালগোরিদম ডিসাইড করতেছে খালিদ ফারহান কি টাইপের কন্টেন্ট বানাবে। ট্রু, কিন্তু এটা নিয়ে আলোচনা এমন দুইজন করতেছে যারা পারে নাই। হ্যাঁ মানে ট্রু, হ্যাঁ, যদি কেউ আমাদের দুজনের মধ্যে যদি কেউ পারতো, তার অ্যাপ্রোচ পুরোপুরি ডিফারেন্ট হইতো। সে বলতো যে আমি এই করছি, এই কারণে আমি টিকটকে ফেমাস, আপনি পারেন নাই। এটা ভালো বলছেন এই কারণে। মুনজারিন আপু ফর এক্সাম্পল ইংলিশ শিখাইতেছে এন্ড ওইটাই হিট, যারা ভিডিও আপলোড করতেছে হিট, সিমিলার কন্টেন্ট আমাদের মতো, মানে সিমিলার বলতে এডুকেশনাল কন্টেন্ট, বাট ওরা পারতেছে, আমরা পারতেছি না। সো এমন না যে মানে ফলটা আসলে দিন শেষে আমাদেরই, আমাদের হ্যাক করতে পারা উচিত ছিল, আমরা পারি নাই, যেটা ডেফিনেটলি একটা খারাপ ব্যাপার হয়েছে, আমাদের পারা উচিত ছিল। যাই হোক, তেমন কিছু আর বলার নাই নিহান। আমি জানি না তোমার কোনো প্রশ্ন আছে নাকি জ্ঞানী কথাবার্তা শুনতে এসে? প্রশ্ন থাকলে তুমি করতে পারো। প্রচুর ফ্যান বয় মোমেন্ট যে না ফারহান ভাইয়ের সাথে একটা কনভারসেশন করে ফেলছি। আমি কনভারসেশন ছোট রাখলাম কারণ ঘন্টাখানেক হয়ে গেছে, প্লাস আমরা বেশ অনেক রাত পর্যন্ত এখানে আছি। এটা ছিল গত বছরের একটা রাত। নিয়ন অনেকক্ষণ, নিয়ন যদি তুমি তোমার কোনো কিছু প্রমোট করতে চাও, এটা হলো ক্যামেরা প্রমোট করার জন্য। না, ফলোয়ার তো আমার বেশি, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে বলো। খালিদ সাবস্ক্রাইব করতে বলো, লাইক দিতে বললো না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফলো দিতে বললো না। খালিদ ফারহান ভাইকে আনফলো করে আমাকে ফলো করেন, কারণ জ্ঞান আর কত শুনবেন, খেলাধুলা জীবনে দরকার আছে, এন্টারটেইনমেন্ট দরকার আছে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমাদের দেখা হবে, আমার দেখা হবে, নিয়নের সাথে ওর পেজে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।